হ্যালো এভরিওয়ান, ধাবিকা ভর্তি প্রস্তুতির হ্যান্ড ক্যালকুলেশনের পর্ব 3-এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সরলরেখা অথবা স্ট্রেট লাইন বিষয়ক টপিকগুলো আলোচনা করব এবং এই বিষয়ক শর্টকাটসগুলো দেখব। সো চলেন ভাইয়া আমরা দেরি না করে কাজ শুরু করি এবং ওয়ান বাই ওয়ান টপিকগুলো দেখতে থাকি। সো আমাদের প্রথম টপিকে আমরা যদি বলি, আমাদের প্রথম টপিকে হচ্ছে আমাদের বিভক্তিকরণ সম্পর্কিত প্রবলেম বা বিভক্তিকরণ রিলেটেড প্রবলেমগুলো। দেখেন কোয়েশ্চেনে কি বলো, আমাদেরকে দুইটা পয়েন্ট বিন্দু দেওয়া, এদেরকে 1:3 অনুপাতে যে বিন্দুটা বিভক্ত করছে তার স্থানাঙ্কটা বের করতে বলা। সো আমরা যদি একটু ছবিটা আঁকি, এখানে ছবিটা দেখতে কিরকম হবে, আপনার এখানে একটা বিন্দু বলা ধরেন এ, এটা ধরেন এ বিন্দু, যাকে ধরেন নাম দিলাম 1,2, এবং ডান দিকে ধরেন আপনার এখানে আরেকটা বিন্দু আছে বি, যাকে আমরা নাম দিলাম 5,10। গুড। এদের মাঝে আমাদের একটা সরল রেখা আছে কিংবা এরকম একটা স্ট্রেট লাইন আছে, তাই না? গুড। আমাদেরকে বলতেছে কি এ বি রেখাটাকে আমার 1:3 অনুপাতে বিভক্ত করে। সো আমরা এ বি এর মাঝখানে হচ্ছে একটা র্যান্ডম একটা পয়েন্ট পি নির্বাচন করলাম, একে ধরেন আমরা নাম দিলাম পি। আমার এই পি বিন্দুর উপর শর্ত কি সে 1:3 অনুপাতে বিভক্ত করে। সো এটা যদি 1 হয়, তার ডান পাশে এটুকুর দৈর্ঘ্য কত? এটুকু হচ্ছে 3। সো প্রথমটুকু 1, তার পরেরটুকু হচ্ছে আমাদের 3। সো আমরা যদি বলি, এখান থেকে আমরা বুঝতে পারতেছি এই টোটালটুকুর দৈর্ঘ্য কত ভাইয়া? টোটালটা হচ্ছে আসলে 4। গুড। সো আমাদের ছবিতে এরকম, এখান থেকে আমাদের কাজ হচ্ছে বা বের করতে হবে আমাদের এই পি বিন্দু, যে অজানা বিন্দুটা, এই বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। কিভাবে করব আমরা চলুন দেখি। এখন আপনারা একটু নোটিস করেন, আমরা যদি বলি আপনার এখানে এ আর বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ভালো। সো এ বিন্দুর এক্স কোঅর্ডিনেট ছিল হচ্ছে আপনার 1 বা ভূত ছিল 1, আর বি বিন্দুর এক্স স্থানাঙ্ক কত ছিল? 5। সো আপনি যখন এ থেকে বি পর্যন্ত যাবেন, তখন আপনার এক্স কোঅর্ডিনেটের পরিবর্তন কত, বা আপনার ভুজ হচ্ছে কতটুকু চেঞ্জ হয়েছে? এক্স এর ভ্যালু শুরুতে ছিল 1, লাস্টে হয়েছে 5। 1 থেকে 5 হওয়া মানে তার ভ্যালু আসলে 4 বৃদ্ধি পেয়েছে। সো আপনার এক্স এর ভ্যালু আসলে আপনার 4 বৃদ্ধি পেয়েছে। গুড। আপনি যদি এ থেকে বিতে যান, সিমিলারলি আপনি যদি হচ্ছে ভার্টিক্যালি চিন্তা করেন অথবা ওয়াই এর ভ্যালুর কথা ভাবেন, আপনার ওয়াই এর ভ্যালু শুরুতে ছিল 2, 2 থেকে কততে গেছে ভাইয়া? 2 থেকে আমাদের 10-এ গেছে। 2 থেকে 10-এ যাওয়া মানে আমার ওয়াই এর ভ্যালু কত বাড়ছে ভাইয়া? আমরা যদি কাউন্ট করি, ফাইনালি 10-এ গেছে, শুরুতে ছিল 2। সো 10 - 2 অথবা আসলে +8। সো আমাদের ওয়াই এর ভ্যালু কি হয়েছে? ওয়াই এর ভ্যালু আসলে 8 বেড়েছে। গুড। সো এতটুকু তো আমরা ছবি দেখেই বুঝতে পারি যে এক্স এর পরিবর্তন 4 আর ওয়াই এর পরিবর্তন 8। এখন এখান থেকে আমরা দেখে কি বলতে পারি, একটু দেখেন তো ভাইয়া। এখনই আসলে মেইন কাজ দেখেন, আমাদের এ থেকে বি পর্যন্ত টোটাল ডিস্টেন্সটা আমরা কত বলতেছিলাম? আমরা 4 বলতেছিলাম না? ইয়েস। তাহলে এই 4 একক যাওয়ার জন্য এ থেকে বি পর্যন্ত আমার এক্স এর পরিবর্তন কত? এক্স এর পরিবর্তন +4, ওয়াই এর পরিবর্তন +8। এইটাই চলেন আমরা এখানে একটু লিখে ফেলি। সো 4 ইউনিট অথবা 4 একক যাওয়ার জন্য আমরা যদি কাউন্ট করি, এক্স এর পরিবর্তন কত হয়েছে? এক্স এর পরিবর্তন হয়েছে +4 এবং ওয়াই এর পরিবর্তন হয়েছে কত? ওয়াই এর পরিবর্তন হয়েছে +8। সো এ থেকে বি পর্যন্ত 4 এককের জন্য এইটুকু পরিবর্তন হয়েছে। গুড। সো তাহলে আপনি যদি বলেন এই টোটালটার ভ্যালু আমরা জানি 4, তাহলে এ থেকে পি পর্যন্ত ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটার ভ্যালু কি আমরা জানি না? অবশ্যই জানি। এটার ভ্যালু আমরা 1 ধরে নিচ্ছিলাম। তাহলে 4 এককের জন্য যদি এতটুকু পরিবর্তন হয়, তাহলে এ থেকে পিতে গেলে আমার এই 1 এককের জন্য কতটুকু পরিবর্তন হবে সেটা আমরা বলতে পারবো। একইভাবে লিখি। সো তাহলে 1 ইউনিট দৈর্ঘ্যের জন্য বা 1 একক দৈর্ঘ্যের জন্য আমার এক্স এর পরিবর্তন কত হবে? এখানে ছিল +4, 4 এককের জন্য 4 ঘর বাড়ছে, 1 এককের জন্য কত বাড়বে? আমরা বলতে পারি 1 ঘর বাড়বে, তাই না? গুড। একইভাবে আমরা যদি ওয়াই এর পরিবর্তনের কথা চিন্তা করি, 4 একক দৈর্ঘ্যের জন্য ওয়াই এর পরিবর্তন +8, তাহলে 1 এককের জন্য কত? ওয়াই এর পরিবর্তন বলবো +8 / 4 অথবা +2। এই তো আমরা এটা বের করে নিলাম। সো আমরা তাহলে এখন বলতে পারি এ থেকে পি পর্যন্ত এই নীল কালারের এই রেখাটুকুর জন্য
আমার এক্স এর ভ্যালু কত বাড়া লাগবে? এক্স এর ভ্যালু বাড়া লাগবে 1, ওয়াই এর ভ্যালু কত বাড়া লাগবে? ওয়াই এর ভ্যালু বাড়া লাগবে 2। সো আমরা যদি কাউন্ট করি, আমার তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হচ্ছে আপনার 1,2, আর আমার মাঝখানে এই পি পয়েন্ট, এটা ধরেন পি পয়েন্টটা যেটা আমরা জানি না, যেটা আমাদের বের করা টার্গেট এক্স কমা ওয়াই। এখন তাহলে এ থেকে পিতে গেলে এক্স এর ভ্যালু বাড়বে 1, সো আপনার এক্স এর ভ্যালু বাড়বে 1। ওয়াই এর ভ্যালু কি হবে? আপনার ওয়াই এর ভ্যালু বাড়বে হচ্ছে 2, সো এখান থেকে যাবে হচ্ছে 2 একক বাড়বে। সো তাহলে দেখেন এই বিষয়টুকু আমরা যদি জানি, আমরা পি বিন্দুর কোঅর্ডিনেট বের করতে পারবো না? অবশ্যই পারবো। শুরুতে ছিল 1,2, এক্স এর ভ্যালু 1 বাড়লে আপনার পরের বিন্দুটা কি হবে? আপনার 1 এর সাথে 1 যোগ হয়ে এটা হবে 2, 1 + 1। ওয়াই এর কোঅর্ডিনেট শুরুতে ছিল 2, 2 এর সাথে কত বাড়বে? +2 হবে। সো আমরা বলতে পারবো 2 + 2। এটাই হচ্ছে আপনার মূলত হচ্ছে এই পি বিন্দুর স্থানাঙ্ক। সো আমরা তাহলে ক্যালকুলেট করে বলতে পারবো কত? এখানে হচ্ছে 1 + 1 মানে 2, আর 2 + 2 মানে হচ্ছে 4। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। সো আসলে আপনি দেখেন আপনার টার্গেট ছিল পি বিন্দুর স্থানাঙ্কটা বের করে নিয়ে আসা। আমরা এইভাবে হচ্ছে মুখে মুখে ক্যালকুলেশন করে পি বিন্দুটা পাচ্ছি কত আসে? 2,4 আসে। মজার বিষয় কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নর্মালি এরকম ভালো ভালো ডেটাই দেওয়া থাকে যে তোমার ফ্র্যাকশন নিয়ে বেশি কাজ করা লাগে না বা ভগ্নাংশ কম আসে। সো আপনারা যদি এইভাবে ক্যালকুলেশন করেন, আমরা হচ্ছে ইজিলি করতে পারবো। আমরা তো বোঝানোর জন্য একটু বড় করে করেছি, প্র্যাকটিস করতে করতে এটা আসলে দেখেও বলা যায় যে 1 থেকে 5 হইছে, পরে সো ওইখান থেকে কি হবে না হবে। সো আমরা দেখলাম আরো 2-1টা আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের ভালো হবে। পরবর্তী কোয়েশ্চেনটা সিমিলার টাইপেরই, বাট একটু পার্থক্য শুধু। দেখেন আমাদের 2টা বিন্দু দেওয়া, এদেরকে বলতেছি আমি যে এই 2টা বিন্দুকে আমার 3:1 অনুপাতে বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক কত হবে সেটা হচ্ছে আমরা বের করার চেষ্টা করব। সো আমরা একটু ছবিটা আঁকি। ধরেন এখানে আপনার একটা পয়েন্ট এ বিন্দুর স্থানাঙ্ক ধরেন আপনার 1,2, এবং আরেকটা বিন্দু আছে এখানে, ধরেন আপনার আরেকটা বিন্দু আছে সেটা হচ্ছে বি, যেটা ধরেন আপনার বলে দেওয়া 5,10। এ আর বি বিন্দু দেওয়া, আমি বলতেছি এদেরকে 3:1 অনুপাতে বিভক্ত করে। যাই হোক, আগে এ আর বি বিন্দুটা কানেক্ট করে দিই। রেখাটা দেখতে হবে অনেকটা এরকম। ভালো। এখন বলা ভাইয়া আপনার বহির্বিভক্ত করে, তাই না? ভালো। বহির্বিভক্ত করলে কি সেটা হচ্ছে অজানা বিন্দুটার মাঝখানে কোথাও হবে নাকি বাইরে হবে? আমরা বুঝতে পারি যে অজানা বিন্দুটা তাহলে বাইরে হবে। সো আমরা এই বি বিন্দুকে কানেক্ট করে একটু ডান দিকে একটু বর্ধিত করে দিলাম। ধরেন আমরা এই পয়েন্টটার নাম দিলাম হচ্ছে আমার পি। সো আমার পি বিন্দুটা হচ্ছে এই বি এর বাইরে। এখন বেসিক্যালি এ আর বি বিন্দুর স্থানাঙ্ক লিখেছি। আরেকটা ডেটা দেওয়া হচ্ছে আপনার এদের মধ্যবর্তী রেশিও, এদের অনুপাত কত? অনুপাত হচ্ছে 3:1। এখন মনে রাখবেন ভাইয়া, এই রেশিও বলতে আসলে এপি বাই বিপি, এই রেশিও আসলে আপনার 3:1 দেওয়া। সো আপনার শুরুর বিন্দুর সাথে এ বিন্দুর সাথে পি বিন্দুর দূরত্ব এপি, পরে সেকেন্ড বিন্দু বি এর সাথে পি বিন্দুর দূরত্ব পিপি, এদের রেশিও দেওয়া আমাদের 3:1। সো আমরা যদি কাউন্ট করি তাহলে এ থেকে পি পর্যন্ত দূরত্বটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা 3, এবং বি থেকে পি পর্যন্ত দূরত্বটাকে আমরা কি বলবো? এই রেশিওটাকে আমরা বলবো হচ্ছে, এই দূরত্বটাকে বলবো আমরা 1। গুড। এটা আমরা ছবি দেখে বুঝতে পারতেছি। সো গেল, তাহলে টোটালটা 3, এটা 1। তাহলে মাঝেরটা কত? এই মাঝের জিনিসটা কত? এই মাঝের জিনিসটা বলতে পারি টোটালটা 3, এর মধ্যে 1 চলে গেছে, তো মাঝের জিনিসটা হচ্ছে আপনার 2 একক হবে। গুড। এখানেও আসলে একই কাজ করব, আমাদের ছবি আঁকা শেষ মানে আমাদের অর্ধেক কাজ শেষ। এখন আমরা যদি কাউন্ট করি এ থেকে বি পর্যন্ত আপনার আসলে এক্স অক্ষ বরাবর কতটুকু পরিবর্তন হয়েছে দেখেন। শুরুতে ছিল 1 থেকে শুরু হয়ে সে 5-এ গেছে। সো 1 থেকে শুরু করে সে যদি 5-এ যায় তাহলে এক্স অক্ষের পরিবর্তন কত? আমাদের এক্স অক্ষ বরাবর আসলে 4 বেড়েছে, তাই না? এটা বলা যায়। একইভাবে যদি বলি ওয়াই অক্ষ বরাবর কত? ওয়াই শুরুতে ছিল 2 থেকে শুরু করে সে 10-এ গিয়েছে। 2 থেকে 10-এ যদি যায় তাহলে ওয়াই অক্ষ বরাবর চেঞ্জ কত? 10 - 2 অথবা +8। এটা আসলে আপনার ওয়াই অক্ষ বরাবর চেঞ্জ। গুড। সো তাহলে আমরা এক্স অক্ষ বরাবর 1 থেকে 5-এ যাওয়ার কারণে 4 বাড়ছে, ওয়াই অক্ষ বরাবর 8 বাড়ছে। এটা আমরা হচ্ছে দেখতে পেলাম। সো আমরা এটা একটু এখানে লিখে ফেলি। আমার এ থেকে বি পর্যন্ত ডিস্টেন্সটা, এটাকে আমরা কি বলতেছি? এই দূরত্বটাকে আমরা বলতেছি আসলে 2 একক। সো এই 2 এককের জন্য বাই 2 ইউনিটের জন্য
আমরা যদি বলি এক্স অক্ষ বরাবর কতটুকু বাড়া লাগছে, এক্স অক্ষ বরাবর চেঞ্জ হয়েছে আমার +4, ওয়াই অক্ষ বরাবর চেঞ্জ হয়েছে কতটুকু ভাইয়া, আমরা যদি কাউন্ট করি ওয়াই অক্ষ বরাবর চেঞ্জ হয়েছে আমাদের +8, এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সুন্দর। সো আমরা এতটুকু হচ্ছে লিখলাম। সো গেল। এখন আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে এই অজানা একটা বিন্দু আছে, এই অজানা বিন্দুটা হচ্ছে আমার পি। এই পি বিন্দুর স্থানাঙ্ক বা কোঅর্ডিনেটটা আমাদেরকে বের করা লাগবে। কিভাবে করতে পারি, দেখেন 2 এককের জন্য এক্স এর ভ্যালু 4 বাড়ে, ওয়াই এর ভ্যালু 8 বাড়ে। তাহলে এখন আমরা বি থেকে যদি পিতে যেতে চাই বা এই দূরত্বটা কাউন্ট করি, এই দূরত্বটা কাউন্ট করি, এটার ভ্যালু কত, এটার ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 1। তাহলে 2 এককের জন্য যদি এত চেঞ্জ হয়, তাহলে আমরা 1 এককের জন্য কত চেঞ্জ হবে বলতে পারবো না? ইয়েস ভাইয়া, অবভিয়াসলি বলতে পারবো। 1 এককের জন্য এক্স অ্যাক্সিস চেঞ্জ হবে +4 ডিভাইডেড বাই 2, ঐকিক নিয়ম। 2 এর জন্য 4, তাহলে 1 এর জন্য কত, সো +2। এটা হচ্ছে আমার এক্স এর পরিবর্তন। তারপর আমরা যদি ওয়াই এর পরিবর্তন কাউন্ট করি, সেটা কি হবে, আমার +8 ছিল, কার জন্য, 2 এর জন্য, তাহলে 1 এর জন্য কত হবে, 2 দিয়ে ভাগ, ডিভাইড করলে বা ভাগ করলে আমাদের আসে +4। সো আমাদের 1 একক দূরত্ব এতটুকুর জন্য আসলে এক্স এর ভ্যালু 2 বাড়বে, ওয়াই এর ভ্যালু বাড়বে হচ্ছে আমাদের 4। সো আমার দেখেন আমাদের কাজ শেষ। এই বি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি 5,10। আমাদের বি বিন্দু কত, বি বিন্দু হচ্ছে আমাদের 5,10। আর এখানে আমাদের পি পয়েন্টটা যেটা, সেটা আমাদের বের করা টার্গেট, তাকে আমরা ধরি এক্স, ওয়াই। এখন বি থেকে পিতে যাওয়ার জন্য আমরা যদি কাউন্ট করি, বি থেকে পিতে যাওয়ার জন্য বা এই 1 একক যাওয়ার জন্য আমার এক্স এর ভ্যালু কত বাড়া লাগবে, এক্স এর ভ্যালু বাড়া লাগবে 2, ওয়াই এর ভ্যালু কত বাড়া লাগবে, ওয়াই এর ভ্যালু বাড়া লাগবে 4। আমরা ঐকিক নিয়ম থেকে বের করলাম। সো দেখেন এক্স এর ভ্যালু হচ্ছে আমার 5 ছিল, 5 থেকে 2 বাড়লে কত হবে, 5 + 2। ওয়াই এর ভ্যালু ছিল 10, 10 থেকে 4 বাড়লে কত হবে, 10 + 4। সো আসলে ক্যালকুলেশন করে পাবেন, এটা অ্যান্সার আসবে 7,14। যেটা দেখতেছেন এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো এই তো, এইভাবে আমরা চাইলে যে কোনো বহির্বিভক্তের ক্যালকুলেশন আমরা হচ্ছে করতে পারি। সো এগুলো মূলত মুখোমুখি করা যায়, বাট আমরা হচ্ছে একটু থিওরিগুলো একটু দেখে নিলাম। সো অন্তর্বিভক্ত বহির্বিভক্ত গেল, পরবর্তীতে দেখি এখানে আমাদের এটারই অ্যাপ্লিকেশনের একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছে, এগুলো এমসিকিউতে আসে মাঝে মাঝে। সো 1,2 আর 5,10 এদের সংযোজক রেখাংশকে 3টা বিন্দু সমান 4 ভাগে ভাগ করে সেখানে পি, কিউ এবং আর এই 3টা বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলতেছে। চলেন আমরা ছবি আঁকি, ছবি আঁকলে আমাদের কাজগুলো ইজি হয়ে যাবে। সো আপনার পি পয়েন্ট, শুরুর একটা পয়েন্ট কত দেওয়া, শুরুর একটা পয়েন্ট হচ্ছে এ বিন্দু, যাকে বলতেছি আমি 1,2। লাস্টের পয়েন্টটা কত দেওয়া, লাস্টের পয়েন্টটা ধরেন আপনার এখানে বি পয়েন্টটা দেওয়া, যাকে আমরা বলতেছি 5,10। সো এ আর বি বিন্দুটাকে আমরা ফিক্সড করে দিলাম। এখন আমরা যদি বলি এ থেকে বি পর্যন্ত রেখাটা কিরকম হবে, দেখতে এরকম হবে। সুন্দর। কোয়েশ্চেনে বলতেছে কি, বলতেছে একে 3টা বিন্দু আছে পি, কিউ, আর, যারা একে সমান 4 ভাগে ভাগ করছে। সো বেসিক্যালি কি, এটা ধরেন একটা কাঠি, এই কাঠিটাকে আপনি হচ্ছে সমান 4 ভাগে ভাগ করতেছেন। সো মাঝখানে একটা ভাগ করেন, এখানে একটা ভাগ করেন, এখানে একটা ভাগ করেন। সো আপনার 3টা বিন্দু লাগতেছে না 4 ভাগে ভাগ করার জন্য, এই বিন্দুগুলোর নাম দেওয়া, একটা পি, একটা কিউ, একটা আর। সো সেখান থেকে, এখান থেকে আমাদের পি, কিউ, আর এর বিন্দুগুলো আমাদেরকে বের করতে হবে। কিভাবে করতে পারি, খুব বেশি ডিফিকাল্ট না, আমরা দেখলেই আসলে করতে পারবো। সো আমাদের যদি আগের প্রসেসেই আগাই, তাহলে কিভাবে করা যায়, দেখেন আমরা যদি বলি আমাদের এই টোটাল দৈর্ঘ্যটাকে 4 ভাগে ভাগ করছে, তাই না? সো আমরা যদি এটাকে 1 ধরি, এই ছোট ছোট এপি, এই ছোট ছোট এক একটা ডিস্টেন্সকে 1 ধরি, তাহলে এপি ইকুয়াল টু 1, এটাও 1, এটাও 1, এটাও 1। সো প্রত্যেকটা পার্ট কি আমরা 1 বলতে পারি। সো আমাদের টোটাল দৈর্ঘ্য তখন আসলে কত হবে, টোটাল দৈর্ঘ্য হবে 4টা 1 মিলিয়ে কত হবে, 4টা 1 মিলিয়ে আমরা বলবো টোটাল দৈর্ঘ্য আসলে 4 এর সমান। সো এখন আমাদের শুধু এই গণনা করার বেলা যে হচ্ছে পি, কিউ, আর বিন্দুগুলো কি কি হবে। সো আমরা আগের প্রসেসে আগানোর ট্রাই করি। আমরা যদি বলি, আমরা দেখি এখানে আমরা যদি চেক করি, ভাইয়া বলেন তো আমাদের এ থেকে বি পর্যন্ত টোটাল দৈর্ঘ্য 4 বলেছি,
এখন এ থেকে বি পর্যন্ত যদি যাই তাহলে আমার এক্স অ্যাক্সিসের চেঞ্জ কত? আমার এক্স এর ভ্যালু কত বাড়বে? শুরুতে ছিল 1, লাস্টে হয়েছে 5। আগের মতোই 1 থেকে 5-এ যাওয়ার জন্য 4 বেড়েছে, সুন্দর। ওয়াই এর ভ্যালু শুরুতে ছিল আমাদের 2, এই 2 থেকে আমাদের কততে গিয়েছে? 10-এ গিয়েছে। 2 থেকে 10-এ যাওয়ার জন্য আমার ওয়াই এর ভ্যালু কত বাড়বে? ভার্টিক্যালি কিংবা উলম্ব বরাবর ওয়াই এর ভ্যালু আসলে চেঞ্জ হবে 10 - 2, অথবা ওয়াই এর ভ্যালু আসলে +8 হয়েছে অথবা 8 বেড়েছে। এটা আমরা বের করে ফেললাম। ভেরি গুড। সো দেখেন আমরা এই টোটাল ডিস্টেন্সটা আমরা বের করছি বা কাউন্ট করেছি। এটা কার জন্য? এ থেকে বি পর্যন্ত টোটাল দূরত্বটাকে কত বলতেছি? 4 একক। সো 4 এককের জন্য এক্স এর পরিবর্তন আর ওয়াই এর পরিবর্তন দুইটা আমরা বের করেছি। আমরা এখানে লিখে দিই। আমরা বলতে পারি এই 4 ইউনিট 4 একক দৈর্ঘ্যের জন্য আমাদের এক্স এর পরিবর্তন কত? +4, এবং ওয়াই এর পরিবর্তন কত? +8। সুন্দর। সো আমাদের 4 এককের জন্য পাইলাম। এখন আমাদের প্রত্যেকটা পয়েন্টগুলো কি 1 একক 1 একক পরে দূরে দূরে আছে। সো আমরা এখন তাহলে এখান থেকে 1 এককের জন্য বের করব বা 1 ইউনিটের জন্য বের করব। সো তাহলে 1 ইউনিটের জন্য এক্স এর চেঞ্জ কত হবে? 4 এর জন্য +4, সো +4 ডিভাইডেড বাই 4 1/ভাগের জন্য, সো ইকুয়াল টু +1। এক্স এর পরিবর্তন হচ্ছে আমাদের +1। একইভাবে আমরা যদি ওয়াই এর পরিবর্তনের বিষয়টা হিসাব করার ট্রাই করি, কত হবে? +8 ডিভাইডেড বাই 4, তাহলে হবে +2। সো আপনার আসলে ওয়াই এর পরিবর্তন হবে +2। 4 এককের জন্য এত, তাহলে 1 এককের জন্য কত? আমরা বের করে নিলাম। গুড। সো এই তো হয়ে গেছে। এখন আমরা আসলে মুখে মুখেই বলতে গেলে করলে করতে পারবো। আমরা বিন্দুগুলোকে একটু সুন্দর করে এখানে লিখি তাও। আমাদের এখানে এ বিন্দুটা দেওয়া কত? 1,2। 1,2 থেকে আপনি পিতে যাবেন, তাই না? 1,2 থেকে আপনি যদি পিতে যান বা এই সবুজ দৈর্ঘ্যটা আপনি যদি কাভার করেন, তাহলে আপনার কত একক যাওয়া লাগে? 1 একক। সো আপনার এর জন্য এক্স এর ভ্যালু বাড়বে +1, ওয়াই এর ভ্যালু বাড়বে আপনার +2। সো আমাদের ধরেন এটা হচ্ছে এ, 1,2 ছিল। এখান থেকে পিতে যাওয়ার জন্য আমরা যদি যেতে চাই, তাহলে এক্স এর ভ্যালু বাড়া লাগবে 1, ওয়াই এর ভ্যালু বাড়া লাগবে +2। সো তাহলে আমার পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এক্স এর ভ্যালু 1 বাড়লে, শুরুতে ছিল 1,2, এক্স এর ভ্যালু 1 বাড়লে হবে 1 + 1, ওয়াই এর ভ্যালু 2 বাড়লে হবে 2 + 2। সো তাহলে কাউন্ট করে আমরা পাবো 2,4। এটা হচ্ছে আমার পি বিন্দুর স্থানাঙ্ক। এখন পি পয়েন্টটা পাইলাম। এখন পি এর পর এখান থেকে পি থেকে আমরা কিউতে যাওয়ার ট্রাই করতে পারি। পি থেকে আমরা কিউতে যাওয়ার ট্রাই করতে পারি। দেখেন পি থেকে কিউ এর দূরত্ব কত? 1 একক। সো আপনার এক্স আর ওয়াই এর পরিবর্তনটা সেম থাকবে। এক্স এর ভ্যালু চেঞ্জ হবে কত? এক্স এর ভ্যালু চেঞ্জ হবে +1, ওয়াই এর ভ্যালু চেঞ্জ হবে +2। সো তাহলে আপনার কিউ পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে বা স্থানাঙ্ক কত হবে? পি ছিল আপনার 2,4, 2,4। এখান থেকে আপনি পি থেকে কিউতে যাচ্ছেন বা এই চেঞ্জটা হচ্ছে। সো আমার এখান থেকে আবারও এক্স এর ভ্যালু +1 হইলে এটা হবে 2 + 1, ওয়াই এর ভ্যালু +2 হইলে বা 2 বাড়লে এটা হবে 4 + 2। সো কাউন্ট করে পাবেন 3,6। এটা হচ্ছে আমাদের কিউ বিন্দু। লাস্টে আর বিন্দুটা জানা লাগবে। আর বিন্দুটাও কিভাবে বের করতে পারি? কিউ থেকে আমরা যদি আর এ যাইতে চাই, তাহলে সেখানেও আমাদের এই দূরত্বটা কত? এই কিউ থেকে আর দূরত্বটা 1 একক। সো আপনার এক্স এর ভ্যালু বাড়বে হচ্ছে আপনার +1, ওয়াই এর ভ্যালু বাড়বে +2। আমরা বের করে আসছি। সো আমাদের 3,6 থেকে এই চেঞ্জটা হইলে কিরকম হবে? আর পয়েন্টটাকে আমরা বলতে পারবো 3 এর সাথে 1 বাড়লো, এবং এখানে 6 আছে, 6 এর সাথে 2 বাড়লো। সো আমার আর পয়েন্টের বিন্দুটা হবে 4,8। সো এই তো দেখেন আমরা এভাবে ইজিলি চাইলে এভাবে প্রবলেমগুলো সলভ করতে পারি। আপনার আসলে লম্বা ক্যালকুলেশনেরও দরকার হয় না। সো এইভাবে আমরা 4 ভাগে ভাগ করতেছি এই টাইপের প্রবলেম সলভ করতে পারবো। এরকম এই ধরনের যা প্রবলেম আছে সব এইভাবে করা যায়। সো এটা গেল। এখন এই প্রবলেমটা আমরা তো এইভাবে দেখলাম। এটার আসলে আরো ভালো একটা শর্টকাট আছে। সো এটাকে আরো একভাবে করা যেতে পারে, সেটাও আমি আপনাদেরকে একটু পরে দেখায় দিই। আই গেস তাহলে বিষয়টা আরো ইন্টারেস্টিং হবে। বাট আপাতত এই প্রসিজারে আমাদের হচ্ছে এটা সলভ করা হচ্ছে ডান। আমরা চলেন এখন আরেকটা প্রসেসে ম্যাথটা একটু সলভ করার ট্রাই করি। কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হচ্ছে 1, 2 আর 5,10 এই দুইটা বিন্দু দেওয়া, তাই না? সো আপনার এটাকে ধরেন আপনি নাম দেন 1,2, এবং ডান দিকের এই বিন্দুটার নাম দেন ধরেন 5,10। 1, 2 আর 5,10 এই দুইটার মাঝে এরকম একটা সরলরেখা আছে। এটা এ
আর এটা বি। আমি কি করেছিলাম, একে হচ্ছে সমান 3 ভাগে ভাগ করেছি। সো মাঝখানে একটা, এই দুইটা। সো আপনার এটা পি, এটা কিউ, এটা আর। গুড। সো এখন এর প্রবলেমটা আমরা একটু আগে একভাবে সলভ করলাম। সো এখানে বেসিক্যালি প্রত্যেকটা দৈর্ঘ্যকে আমরা এক এক করে চিন্তা করতে পারি, তাই না? যেহেতু সমান 4 ভাগে ভাগ করছি। ভালো। এখন মজার বিষয় হচ্ছে এটা ভালো সলভ করা আরো বেটার প্রসেস হচ্ছে, আমরা যদি কাউন্ট করি দেখেন এ থেকে কিউ পর্যন্ত ডিস্টেন্সটা কত? এই দূরত্বটা 2। কিউ থেকে বি পর্যন্ত এই টোটাল ডিস্টেন্সটা কত? এটাও 2। সো দেখেন কিউ এর বাম পাশে আর ডান পাশে 2 2 করে সমান ডিস্টেন্স না? সো আমরা আসলে বলতে পারি কিউ হচ্ছে এ বি এর মধ্যবিন্দু বা মধ্যবিন্দু অথবা মিড পয়েন্ট। এখন কিউ যদি ভাই আপনার এ বি এর মধ্যবিন্দু হয়, তাহলে এ আর বি থেকে কি আমরা কিউ এর বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারি না? অবশ্যই পারি। সো আমরা সেটা আমরা করে ফেলতে পারি। সো আমাদের কিউ বিন্দুটা পাবেন কত? কিউ হবে আপনার হচ্ছে বেসিক্যালি এ বি এর মধ্যবিন্দু। মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার শর্টকাট হচ্ছে জাস্ট যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবেন। সো এখানে আপনার এক্স কোঅর্ডিনেট ছিল 1 আর 5, 1 আর 5 এর গড় নিয়ে নেবেন বা যোগ করে 2 দিয়ে ভাগ করে 1 + 5/2। ওয়াই স্থানাঙ্কের কথা যদি বলি, এখানে ওয়াই কোঅর্ডিনেট 2 আর এখানে আপনার ওয়াই কোঅর্ডিনেট 10। সো 2 আর 10কে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব 2 + 10/2। সো ক্যালকুলেশন করলে পাবেন কত? দেখেন 6/2, তার মানে হচ্ছে এটা 3। আপনার এখানে 12/2, 12/2 মানে আসলে এটা 6। সো আপনি এই প্রসিজারে কিউ বিন্দুটা ইজিলি হচ্ছে বের করে নিলেন। কিউ কত পাচ্ছি আমরা? কিউ পাচ্ছি আমাদের 3,6। কিউ বিন্দুটা পেলাম। এখন কিউ বিন্দু যদি পাই, একই রকম ভাবে এখন আমরা পি আর আর বের করার ট্রাই করব। সো চলেন ট্রাই করি। দেখেন এখন এ জানি 1 2, কিউ জানি 3 6। এখন এই দূরত্বটুকু কত? 1। এটাও কত? এটাও 1। সো আমরা কি তাহলে বলতে পারি না পি হচ্ছে এ কিউ এর মাঝখানে অবস্থিত? ইয়েস। সো বলা যায় পি হচ্ছে আপনার এ কিউ এর মধ্যবিন্দু বা এ কিউ এর মিড পয়েন্ট আসলে। সো আপনার তাহলে এখান থেকে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এ আর কিউ এর অ্যাভারেজ বা এ আর কিউ এর গড়। সো আপনার এখানে এক্স কোঅর্ডিনেট 1 আর 3, সো 1 + 3/2। ওয়াই এর স্থানাঙ্ক কত? 2 আর 6, সো 2 + 6/2। ক্যালকুলেশন করলে পাবেন 4/2 মানে এখানে 2, 6 আর 2 8, 8/2 মানে এখানে 4। সো আমরা হচ্ছে পি বিন্দুটাও পেলাম 2,4। সো এইভাবে মধ্যবিন্দুর ক্যালকুলেশনটা ইজি তো, সো সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করাটা একটা ভালো ডিসিশন। সো আমরা কিউ পাইলাম, পি পাইলাম। পি এর ভ্যালু কত পাচ্ছি? পি এর ভ্যালু পাচ্ছি আমরা এখানে 2,4। ভালো। আমাদের জাস্ট লাগবে হচ্ছে মাঝখানের আর বিন্দুটা। এই আর বিন্দুটা বের করা লাগবে। এখন আর কিভাবে বের করব? আরও একই রকম। আমরা যদি কাউন্ট করি, আমাদের এই দূরত্বটুকু কত? 1, এটাও 1। সো আমরা যদি বলি আর কি আপনার কিউ এবং বি এর মাঝখানে অবস্থিত। সো এখান থেকে আপনি লিখবেন হচ্ছে আর হচ্ছে আপনার বি কিউ এর মধ্যবিন্দু অথবা মিড পয়েন্ট। সো সেখান থেকে আর এর ভ্যালু আপনি হচ্ছে গড় করে বের করে নিতে পারবেন। বি কিউ এর মধ্যবিন্দু কত? 3 আর 5 হচ্ছে এক্স বিন্দুগুলো। ওয়াই বিন্দুগুলো কত? 6 আর 10, 6 + 10/2। ক্যালকুলেশন করলে পাবেন 4,8। এই তো। সো আপনি চাইলে এই ম্যাথটা এইভাবে আসলে করতে পারেন। সো এই জন্যই মূলত এই সমান 4 ভাগে ভাগ করার ম্যাথটা দিলাম, কারণ এগুলো এমসিকিউতে আমাদের এই প্রসেসগুলো জানা থাকা দরকার। সো এগুলো আমাদের পরবর্তীতে হেল্প করবে। সো চলেন ভাইয়া আমরা হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে যাই, আমরা নেক্সট টপিকে দেখি। আমাদেরকে এখানে কোয়েশ্চেন করতেছে, আমরা যদি বলি আমাদের বলতে গেলে বিভক্তিকরণের টপিকগুলো আমাদের মোটামুটি কাভার্ড। এখন আমাদেরকে বলতেছে এই দুইটা বিন্দু দেওয়া, তাদেরকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কত অনুপাতে বিভক্ত করে সেটা বের করতে হবে। চলেন আমরা একটু ছবি এঁকে আসলে বোঝার ট্রাই করি কোয়েশ্চেন আসলে বলছেটা কি। সো আপনার একটা বিন্দু দেওয়া 3,5, যেটা ধরেন আপনার এখানে, এটা ধরেন আপনার এ বিন্দু, যাকে আমরা বলতেছি 3,5। আর আরেকটা বিন্দু দেওয়া -2, -1। হ্যাঁ, এটা ধরেন এখানে কোনো একটা বিন্দু, থার্ড কোয়াড্রেন্টে হবে। এটা ধরেন আপনার বি বিন্দু, যেটা হচ্ছে -2, -1। গুড। সো আমরা প্রথমত ধরেন হচ্ছে এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত করে সেটা একটু বের করার ট্রাই করি। দেখেন, সো আপনার এ আর বি বিন্দু দেওয়া, আমরা এদের মাঝে যদি সরলরেখাটা আঁকি সেটা দেখতে এরকম কিছু একটা হবে। ভালো।
আমাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে এক্স অক্ষ আসলে এদের যে সরলরেখাটা এদেরকে এই বিন্দুতে ছেদ করতেছে। এই বিন্দুটাকে আমরা ধরে নাম দিলাম পি। সো আমাদেরকে আসলে বের করতে হবে কি ভাইয়া, আমাদের বের করা লাগবে যে এক্স অক্ষের পি বিন্দুটা এপি কে কত রেশিওতে বা কত অনুপাতে বিভক্ত করে। সো আমাদের বের করা লাগবে আসলে এপি বাই বিপি এই অনুপাতের মানটা কত সেটা আসলে আমাদেরকে বের করে দেখাতে হবে। সো ধরেন সো এইটা এবং এইটা, এই দুইটার অনুপাত কত সেটা চেক করতে হবে। এখন কি করতে পারি, এই জন্য আমাদের এটা সহজে সলভ করার জন্য আমাদের একটু ছবি আঁকা লাগবে, আমাদের আসলে একটা থিওরেম একটু প্রুফ করা লাগবে। সো আমরা এক কাজ করি, এ বিন্দু থেকে আমরা কি চাইলে এক্স অক্ষের উপর লম্ব আঁকতে পারি না? অবশ্যই ভাইয়া। সো চলেন এক কাজ করি, এ বিন্দু থেকে এক্স অক্ষের উপর এ এল নামের একটা লম্ব আঁকি। একইভাবে আমরা বি বিন্দু থেকে এই এক্স অক্ষের উপর এই বি এম নামের একটা লম্ব আঁকি। গুড। তাহলে দেখেন আমরা যদি বলি এখানে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, একটা হচ্ছে এ পি এল আর এটা হচ্ছে বিপিএম। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা বিষয় একটু নোটিস করব, যেটা আসলে একটু দেখা আমাদের দরকার। সো আমরা যদি বলি এখানে ত্রিভুজ এপিএল কমা ত্রিভুজ বিপিএম, এদের মধ্যে আমরা যদি একটু কম্পেয়ার করি বা একটু তুলনা করি, দেখেন ভাইয়া আপনার প্রথমত আপনার এখানে এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা কত আমাদের 90 ডিগ্রি। সো আমরা প্রথমত বলতে পারি অ্যাঙ্গেল এএলপি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএমপি ইকুয়াল টু আসলে আপনার 90 ডিগ্রি। এটা আপনাদের প্রথম কথা। সেকেন্ড অফ অল, দ্বিতীয় কথা আমরা যদি বলি, আপনার দেখেন এই বড় ত্রিভুজের এই কোণটার ভ্যালু আসলে যা, এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটার ভ্যালু কি তাই হবে না? ইয়েস অবশ্যই, কারণ তারা বিপরীত কোণ। সো আপনি বলতে পারবেন অ্যাঙ্গেল এপিএল ইকুয়াল টু অ্যাঙ্গেল বিপিএম। কারণ কি? কারণ এই কোণ দুইটা হচ্ছে আপনাদের বিপরীত কোণ অথবা অপোজিট অ্যাঙ্গেল। গুড। সো আমরা এই দুইটা বিষয় যদি লক্ষ্য করি তাহলে দেখেন দুইটা ত্রিভুজের দুইটা কোণ কি সমান না? ইয়েস। কোণ দুইটা যেহেতু সমান তাহলে আমরা কি বলতে পারি, এই দুইটা ত্রিভুজ আসলে কি ভাইয়া আমাদের সদৃশ ত্রিভুজ। ইয়েস অবশ্যই। আর সদৃশ ত্রিভুজ যদি হয়ে থাকে, আসলে এই ডেটাটা ইউজ করে আমরা খুবই সুন্দর একটা শর্টকাট বের করব কিংবা ইউজ করব। যদি এই দুইটা সদৃশ ত্রিভুজ হয়ে থাকে এপিএল এবং বিপিএম, তাহলে আমরা কি বলতে পারি, দেখেন আপনাদের এপি বাই বিপি এই বাহু দুইটার যে রেশিও বা এপি বাই বিপি এই বাহু দুইটার যে রেশিও, এই বাহু দুইটার যে অনুপাত, এরা কি আসলে প্রতিভুজ দুইটার রেশিও বের করতেছে। এদেরকে আমরা কি বলতে পারি, যেহেতু সদৃশ ত্রিভুজ তাই বাহুগুলোর অনুপাত সমান। অতিভুজের জায়গায় আমি চাইলে লম্ব দুইটার অনুপাত নিতে পারি। আমি লিখতে পারি কত, লিখতে পারবো আমি এ এল বাই বিএম। এবং একইভাবে আমরা যদি চাইতাম আমরা হচ্ছে পিএল ভূমি কিংবা হচ্ছে পিএল বাই এমপি, ওই দুইটা নিয়ে আসলে কাজ করতে পারতাম, বাট ওইটা আমাদের লাগবে না, আমাদের মূলত এটা হলে আসলে আমাদের কাজ হয়ে যাবে। সো যাই হোক, যেটা বলতেছিলাম, তাহলে দেখেন আমাদের এই ত্রিভুজটার জন্য অতিভুজ দুইটার অনুপাত এপি বাই বিপি এর ভ্যালু কত আসে, এ এল বাই বিএম আসে, তাই না? ভেরি গুড। এখন আপনার এ এল কি ভাইয়া, এ এল হচ্ছে এ বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব দূরত্ব। এখন এটার ভ্যালু কত ভাইয়া, দেখেন তো। এটার ভ্যালু আসলে আপনার এ বিন্দুর এই কোটির মানটা হওয়া উচিত না? কারণ এটা কি আপনার ওয়াই অক্ষ বরাবর দূরত্বটা। ইয়েস ভাইয়া। সো আপনার এটার ভ্যালু আসলে আপনার এখানে 5। একইভাবে আমরা যদি বলি আপনার এখানে এই বিএম বা এই নিচের এই ভ্যালুটার মান কত, এটা আসলে আপনার ওয়াই অক্ষ বরাবর এই বি বিন্দুর দূরত্ব। এখন বি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কত ভাইয়া, -1। সো আপনার এই দূরত্বটা কত হবে, দূরত্ব তো নেগেটিভ হইতে পারে না, সো এটা আমরা এই দূরত্বটাকে আমরা বলবো হচ্ছে 1। সো আপনার এই হাইটটা হচ্ছে 5 একক, এই হাইটটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 1 একক। সো আমরা 5 আর 1 পাইলাম, তাহলে আমরা রেশিও কত বলতে পারবো, রেশিও বলতে পারবো আসলে উপরেরটা হচ্ছে 5, নিচেরটা 1, তার মানে আসলে 5/1। সো 5/1 অথবা 5ই আসলে আপনার হচ্ছে এই এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তার মান। সো গেল, এটা তো আমরা হচ্ছে অনেক কাজ করে অনেক প্রুফ টুফ করে করলাম।
আপনারা আসলে মনে রাখবেন কি, কিংবা ইজিলি হচ্ছে সলভ করার প্রসিজারটা কি আমি আপনাদেরকে বলে দিই। আপনারা মনে রাখবেন যে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে সেটা হচ্ছে আপনার y এর অনুপাত, y এর অনুপাত। ওকে, সো আপনারা জাস্ট এই বিষয়টা মনে রাখবেন যে এ আর বি বিন্দুকে আপনার এক্স অক্ষ y এর অনুপাতে আসলে বিভক্ত করে। কেন বলতেছি দেখেন, আমরা এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত করে, এটা এখানে একটা y এর ভ্যালু কত 5, আর একটা y এর ভ্যালু আসলে আপনার -1, তাই না? সো তাহলে ওইখান থেকে আমরা বলতে পারি কত এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত করবে, ওইখান থেকে বলা যায় যে এক্স অক্ষ আপনার আসলে 5/-1, মাইনাস দরকার নেই, সো 5/1 অনুপাতে বিভক্ত করে। সো বেসিক কনসেপ্টটা হচ্ছে এটাই যে আসলে আপনার এক্স অক্ষ আপনার y এর অনুপাতে আসলে বিভক্ত করতেছে। একইভাবে যদি বলি, আপনাকে যদি y অক্ষ কত অনুপাতে বিভক্ত করে এটা আপনাকে যদি কেউ জিজ্ঞেস করতো, এটার জন্য আপনি শর্টকাটে মনে রাখবেন যে y অক্ষ মূলত আপনাকে x এর অনুপাতে বিভক্ত করে। x এর অনুপাতে বিভক্ত করে। সো আমরা যদি বলি y অক্ষ, তাহলে ভাই এই দুইটা বিন্দুকে কত অনুপাতে বিভক্ত করতো, আপনার একটা x এর ভ্যালু হচ্ছে আপনার 3, আর একটা x এর ভ্যালু -2। সো ওই দুইটা ডেটা নিয়ে আমরা বলতে পারতাম y অক্ষ এখানে আসলে 3/-2 এর মডুলাস নিচ্ছে, কারণ চিহ্নটা ম্যাটার করে না, বা আপনার আসলে 3/2 অনুপাতে বিভক্ত করতো। সো অ্যাকচুয়ালি এত থিওরেম হচ্ছে, এটা জাস্ট আপনাদেরকে থিওরেমটা প্রুফ করায় দিলাম, এই জন্য হচ্ছে বলতেছি। বাট ইন জেনারেল আমরা এই দুইটা শর্টকাট লাইন হচ্ছে মনে রাখবো, তাহলে আমরা ম্যাথগুলো আসলে করতে পারবো। সো এই দুইটা কোয়েশ্চেন আমাদের জানা দরকার ছিল, আমরা দেখে রাখলাম। আমরা সামনে আগাই। নেক্সট একটা কোয়েশ্চেন দাও, যেটা খুবই ইন্টারেস্টিং। দেখেন, এর আগে আমাদের রেখা দুইটা কি ছিল, আমরা এক্স অক্ষ আর y অক্ষের সাপেক্ষে রেশিওটা বের করেছি। এখন আমাদের কোয়েশ্চেন করতেছে যে আসলে এখানে ধরেন আপনার একটা বিন্দু এ আছে, একটা বিন্দু বি আছে। গুড। আমাদেরকে বলতেছে এখানে একটা রেখা চলে গেছে, যার ইকুয়েশন হচ্ছে দেখতে এরকম। দেখেন, এই রেখাটা যদি চলে যায়, ওইটা এ বি রেখাংশকে আপনার একটা বিন্দুতে ছেদ করবে। ধরেন আমরা ধরে নিলাম তাকে পি বিন্দুতে ছেদ করে। সো আমাদেরকে আসলে জিজ্ঞেস করতেছে এই রেখাটা এ বি কে কত রেশিওতে ভাগ করে। সো আপনার এই এপি আর এই বিপি, এই দুইটার অনুপাতটা কত বা রেশিওটা কত, সেটা আপনাকে বের করতে হবে। কিভাবে করতে পারেন, এখানেও আসলে আমাদের কিছু শর্টকাট আমরা হচ্ছে মনে রাখবো, যেটা আমরা হচ্ছে কাজে লাগবে। সো চলেন আমরা দেখি। এখানে আপনার এ আর বি বিন্দুর পয়েন্ট দেওয়া বা কোঅর্ডিনেট দেওয়া, তাই না? ইয়েস। আমরা এক কাজ করেন ভাইয়া, দেখি আমরা এ থেকে রেখাটার উপর একটা লম্ব আঁকি, একইভাবে বি থেকে রেখাটার উপর একটা লম্ব আঁকলাম। আমাদের টার্গেট আসলে এই সবুজ দুইটা রেশিও বের করা, বা এপি বাই বিপি, ওই দুইটা হচ্ছে আমাদের বের করা। আমাদের টার্গেট হচ্ছে মূলত বের করা যে এপি বাই বিপি ইকুয়াল টু কত, সেটা কোনো না কোনোভাবে ছবি থেকে বা ডায়াগ্রাম থেকে বের করে নিয়ে আসা। এই জন্য আমরা এক্সট্রা একটু ছবি আঁকলাম, আঁকতেছি যে আমরা এ থেকে এ এল এবং বি থেকে বি এম, এই দুইটা লম্ব আঁকলাম। এখন আমরা যদি দেখি, দেখেন এখানেও দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই যে একটা এবং এই যে একটা। দুইটা ত্রিভুজের মধ্যে চলেন আবার কম্পেয়ার করি। একটা হচ্ছে আপনার ত্রিভুজ এ এল পি, আর একটা হচ্ছে ত্রিভুজ বি এম পি। এই দুইটা ত্রিভুজের মধ্যে যদি কম্পেয়ার করি, প্রথমত দেখেন এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি বাই ডেফিনেশন। সো আমরা বলতে পারবো অ্যাঙ্গেল এএলপি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএমপি ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা কি আপনার সংজ্ঞানুসারে বা বাই ডেফিনেশন আমরা বলে দিতে পারতেছি। গুড। সেকেন্ড আর একটা বিষয় দেখেন, আমরা যদি বলি এই কোণটা আর এই কোণটা কি, এই দুইটা কোণ কি আসলে ভাই সমান হওয়া উচিত না? ইয়েস, আসলেই। কারণ কি এই দুইটা আসলে আপনার একটা আরেকটার অপোজিটে আছে বা আপনার বিপরীত কোণ। সো আমরা এখান থেকে আমরা বলতে পারি আরো যে অ্যাঙ্গেল এটা কত, এটা হচ্ছে আপনার এপিএল ইকুয়াল টু অ্যাঙ্গেল বিপিএম। গুড। সো একই রকম ভাবে দেখেন, আগের মতো করেই আমরা বলতে পারতেছি কি এই দুইটা ত্রিভুজের জন্য দুইটা করে কোণ আসলে আমাদের সমান হচ্ছে। দুইটা করে কোণ সমান হলে এই দুইটা ত্রিভুজকে আমরা কি বলতে পারি বলেন ভাইয়া? এদেরকে আমরা বলতে পারি সদৃশ ত্রিভুজ
বা সিমিলার ট্রায়াঙ্গেল। এখন ত্রিভুজ দুইটা যদি সদৃশ হয়, সদৃশ হলে আমাদের এখান থেকে আমরা কি ডেটা পাই? আমরা এখান থেকে ডেটা পাই যে আসলে আপনার বাহুগুলোর অনুপাত সমান। তো আপনারা যদি অতিভুজের রেশিও যেটা বলতেছিলাম এপি বাই বিপি, এপি বাই বিপি, আসলে ভাই এপি বাই বিপি এই দুইটার রেশিও আসলে কি হবে? এই দুইটা ছিল অতিভুজ, এদের রেশিওকে আমরা চাইলে বলতে পারি লম্বের অনুপাতের সমান। এখন লম্ব কারা কারা আছে? আপনার এখানে লম্ব আছে একটা এএল আর একটা হচ্ছে বিএম। সো এপি বাই বিপি আসলে বলা যায় এএল বাই বিএম। গুড। সো আমরা হচ্ছে একটু স্ট্র্যাটেজিক্যালি একটা শর্টকাট প্রুফ করার জন্য এই কাজগুলো করতেছি। সো এপি বাই বিপি কে আমরা বলতেছি এএল বাই বিএম। এখন ভাই এএল কি আসলে? এএল হচ্ছে আপনার এ বিন্দু থেকে এই নতুন রেখাটার আসলে লম্ব দূরত্ব। সো এএল হচ্ছে আপনার লম্ব দূরত্ব D1 এবং বিএম কি আসলে? বিএম হচ্ছে আসলে বি বিন্দু থেকে এই রেখাটার লম্ব দূরত্ব D2। নাইস। এখন তাহলে দেখেন লম্ব দূরত্ব বের করে আমরা একটা ফর্মুলা পড়ছি না? ইয়েস ভাই, অবশ্যই পড়ছি। ফর্মুলাটা কি ছিল? আমরা যদি একটু ছোট্ট করে বাম পাশে এক জায়গায় রিক্যাপ করায় দিই, সেটা অনেকটা এরকম ছিল যে ধরেন আপনার এখানে একটা রেখা আছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, আর এখানে আপনার একটা পয়েন্ট আছে x1 কমা y1। তাহলে এর মাঝের দূরত্বটাকে আমরা কি বলতাম? এই মাঝের দূরত্ব, এই d এর ভ্যালু আমরা বলতাম আসলে ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটা আপনাদের আসলে ফর্মুলা ছিল। সো বেসিক্যালি কি আপনার রেখাটার মধ্যে আসলে আপনার এই বিন্দুর স্থানাঙ্ক দুইটা বসায় দেওয়া লাগবে। বসায় দেওয়ার পর কি আপনার এক্স আর ওয়াই সহগের এই রাশিটা দিয়ে আপনাকে ভাগ করা লাগবে। সো এভাবে আপনি চাইলে যে কোনো বিন্দু থেকে যে কোনো রেখার লম্ব দূরত্ব বের করতে পারেন। সো চলেন এখানেও আসলে হচ্ছে এই বিষয়টা অ্যাপ্লাই করি। এখানেও যদি আমরা অ্যাপ্লাই করি আমরা লিখতে পারবো কত? উপরে আছে এএল। সো আপনার এখানে আপনার যদি বলি 1,2 থেকে এই রেখার লম্ব দূরত্ব বের করতে হবে। আমরা বসাই দিই। সো 1 প্লাস 2 ইন্টু 2 মাইনাস 10 এর মডিউলাস ডিভাইডেড বাই কত? এক্স এর সহগ আর ওয়াই এর সহগের কনসেপ্টটা রুট ওভার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এটা হচ্ছে আপনার এএল অথবা আপনার এই লম্ব দূরত্বটা। পরবর্তীতে আমরা বিএম বের করতে চাচ্ছি। এই বি বিন্দু থেকে এই দূরত্বটা বিএম বের করতে চাচ্ছি। এই দূরত্বটা আসলে কত হবে? আমাদের 5,10 কে এই বিন্দুতে এই রেখাতে বসায় দেওয়া লাগবে। সো এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু আমরা বসাবো 10 ডিভাইডেড বাই রুট ওভার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। সো এই তো। সো আমরা তাহলে পেলাম হচ্ছে এই যে রাশিটা পাচ্ছি। এখানে দেখেন আমরা যদি কাউন্ট করি আমাদের এখানে 1 স্কোয়ার এই রাশিটা এটা হচ্ছে কাটাকাটি চলে যাবে রুট ওভার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। সো আমাদের শেষ পর্যন্ত থাকবে হচ্ছে অ্যান্সারটা এরকম যে অ্যান্সারটা হচ্ছে 1 প্লাস 2 ইন্টু 2 মাইনাস 10, নিচে থাকবে রুট ওভার কত? 5 প্লাস 2 ইন্টু 10 মাইনাস 10। এখন এটা ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেশন করে সিম্পলিফাই করে হচ্ছে মানটা বের করে বসায় দিবেন, তাহলে যেটা পাবেন সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমরা যদি বলি আমাদের তাহলে মূলত স্ট্র্যাটেজিটাকে একটু ছোট্ট করে রিক্যাপ করি। আমাদের নতুন একটা কোনো একটা রেখা দুইটা বিন্দু রেখা সংযোজক রেখাংশকে কত অনুপাতে বিভক্ত করে এই এপি বাই বিপি বের করতে বলছিল। আমরা একটু ত্রিভুজের সাহায্য নিয়ে দেখালাম যে এই অনুপাতটা আসলে তাদের এই লম্ব দূরত্ব এএল এবং বিএম এর অনুপাতের সমান। যেহেতু লম্ব দূরত্বের অনুপাতের সমান, সো সেই কনসেপ্ট থেকে আমরা আসলে লম্ব দূরত্বের ফর্মুলা দিয়ে আমাদের লাস্টের ফর্মেট পর্যন্ত চলে আসছে। এটা ক্যালকুলেট করেন, এটা ক্যালকুলেট করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। সো এটাই ছিল বেসিক্যালি হচ্ছে এই ম্যাথটা। এখন এটারও আসলে একটা জেনারেল ফরম্যাট আছে যেটা আমরা চাইলে মনে রাখতে পারি। সো এটার জেনারেল ফরম্যাটটা আমি আপনাদেরকে একটু কাজ করি নেক্সট একটা পেজ নিয়ে আপনাদেরকে সুন্দর করে দেখায় দিই। বাট দেখেন আমরা এখানেও মোটামুটি দেখতে পাচ্ছি আসলে কাহিনী কি। দেখেন রেখাটা হচ্ছে এক্স প্লাস 2y মাইনাস 10, উপরে হচ্ছে এক্স এর ভ্যালু 1 আর 2 বসছে, আর নিচে আপনার এক্স এর ভ্যালু 5 আর 10 বসে গেছে, তাই না? আপনি এখানে হচ্ছে 5 উপরে হচ্ছে এ বিন্দুটা বসাই দিয়েছেন, নিচে আপনি হচ্ছে বি বিন্দুটা বসাই দিয়েছেন। সো যাক আমি আপনাদেরকে হচ্ছে নেক্সট একটা পেজ নিয়ে আমি আপনাদেরকে শর্টকাটটা সুন্দর মতো গুছাই দিচ্ছি। সো শর্টকাটটা এরকম, ধরেন আপনার এখানে একটা রেখা আছে যেটা হচ্ছে আপনার ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0।
আপনি ধরেন বললেন যে বাম পাশে একটা বিন্দুর স্থানাঙ্ক এখানে, এটা হচ্ছে ধরেন a x1, y1, আর এখানে ধরেন একটা বিন্দুর স্থানাঙ্ক আছে b, যাকে আপনি বললেন x2, y2। সো আমরা যদি বলি আমাদের তাহলে এপি যে রেখা, এবি যে রেখাটা সেটা এখানে পি বিন্দুতে ছেদ হয়ে যাবে। এখন আমাদের পরীক্ষায় যদি তাহলে জিজ্ঞেস করে এই এপি বা এই বিপি এটার মান কত, সেটা আমরা যদি কাউন্ট করতে চাই তার ভ্যালু কত হবে এপি বাই বিপি। আমাদের বেসিক স্ট্র্যাটেজিটা কি, আমরা আগের কেসের একটু নোটিস করি বা আগের প্রবলেমটাতে একটু চেক করি। এখানে মূলত সরল রেখাটা ছিল এক্স প্লাস 2y মাইনাস 10 ইকুয়াল টু 0। এর মধ্যে উপরে বসাইছি কি, এক্স এর ভ্যালু আমরা এখানে 1 বসানো আছে, এই যে 1 বসানো আছে, ওয়াই এর ভ্যালু বসানো আছে 2। সো আপনার এখানে আসলে আপনি এই বিন্দুটা আপনি ইনপুট দিছেন। নিচে চেক করেন ভাইয়া, নিচে আপনার এখানে এক্স প্লাস 2y মাইনাস 10 ওই ফর্মেটই আছে। এক্স এর ভ্যালু এখানে কত বসছে, এক্স এর ভ্যালু বসছে 5, এই যে 5 এখানের 5। ওয়াই এর ভ্যালু কত বসছে, ওয়াই এর ভ্যালু আপনার বসছে এখানের 10। সো আমরা যদি বলি নিচে কি হয়েছে, নিচে আপনার মূলত এখানে আপনার বি বিন্দুটা আসলে আপনার ইনপুট করছেন। সো এটাই হচ্ছে মূলত শর্টকাট। আমরা জেনারেল সেন্সে তাহলে এবি বা এপি বাই বিপি একে চাইলে লেখা যায়, আমাদের উপরে বসবে কে, আমাদের উপরে বসবে এই রেখার মধ্যে আপনার x1, y1 ইনপুট দিব। সো আমরা উপরে বসবে ax1 প্লাস by1 প্লাস c, এবং পরবর্তীতে যদি বলি নিচে বসবে কে, নিচে আমরা এখানে বিপি যেহেতু নিচে আছে, সো আমরা এখানে বি বিন্দুটা ইনপুট দিব ax2 প্লাস by2 প্লাস c। এদের আমরা অনুপাত নিব বা রেশিও নিলেই যে আমাদের অ্যান্সারটা পাবো সেটাই হবে আমাদের মূলত অ্যান্সার। সো এই শর্টকাটটা বা এই অ্যান্সারটা যদি আপনার জানা থাকে, আপনি চাইলে ইজিলি হচ্ছে ক্যালকুলেশন করে অ্যান্সারটা বলে দিতে পারবেন যে অ্যাকচুয়ালি অ্যান্সারটা কত আসবে। সো আপনার জাস্ট রেখাটা লাগবে আর 2টা বিন্দু লাগবে, তাহলে আপনি আসলে অনুপাতটা বের করতে পারবেন, ডিরেক্টলি অ্যান্সারটা চলে আসবে। সো আমরা এগুলো হচ্ছে দেখলাম। আমরা তাহলে নেক্সট টপিকে যাই। আমাদের ওভারঅল অবশেষে হচ্ছে আমাদের বিভক্তিকরণ শেষ হলো, এই রিলেটেড অনেকগুলো টাইপের প্রবলেম দেখলাম। এখন আমাদের সেকেন্ড ক্যাটাগরির বা টাইপের প্রবলেম আমাদের চলে আসছে, যাকে আমরা বলতেছি মিসিং পয়েন্ট প্রবলেম। হ্যাঁ, মিসিং পয়েন্ট প্রবলেম বলতে কি, আপনার বেসিক্যালি একটা বিন্দু মিসিং থাকবে, একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে না, সেটা আপনাকে কোনোভাবে বের করতে হবে। সো প্রথমত আপনাদের খুবই কমন একটা কোয়েশ্চেন, ধরেন এটা একটা প্যারালেলোগ্রাম বা এটা আপনার একটা সামান্তরিক, ধরেন এটা একটা সামান্তরিক দেওয়া আছে। এই সামান্তরিকের ক্ষেত্রে ধরেন আপনার 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া, এ হচ্ছে 2,3, বি 5,7, সি 6,10। এই 3টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া এবং আপনাকে 4 নাম্বার এই ডি পয়েন্টের স্থানাঙ্ক কত সেটা আপনি বের করবেন। সো আমরা একটু সলভ করার ট্রাই করে দেখি আসলে আমরা কিভাবে করতে পারবো। ওকে, সো এটা অনেকভাবেই করা যায়, বাট আমরা একটা শর্টকাট প্রসেস ডেভেলপ করবো যেটা আমাদেরকে হেল্প করবে। সো এই সামান্তরিকের এই 4 নাম্বার মিসিং যে পয়েন্ট আছে সেটা বের করার জন্য কি করা যায়, প্রথমত আমি আপনাদেরকে কিছু জিনিস রিক্যাপ করায় দিই। দেখেন, আমরা যদি বলি এখানে এই বি থেকে এ পর্যন্ত আর সি থেকে ডি পর্যন্ত এই 2টা রেখাকে আমরা একটু চিন্তা করি। আমরা কি জানি সামান্তরিকের এই 2টা বিপরীত বাহু, তাহলে এই 2টার মান কত হবে, মান সমান হবে এ বি ইকুয়াল টু হবে সিডি। এবং আমরা বলতে পারি যেহেতু বিপরীত বাহু এবং সামান্তরিক, তাহলে আমরা বলতে পারি এ বি প্যারালাল টু সিডি, বা এ বি আর সিডি পরস্পর সমান্তরালও হবে। গুড। সো আমরা যদি আমরা এই 2টা বিষয় আমরা জানি, সো এটা অ্যাপ্লাই করে আমরা মূলত ম্যাথটা করার চেষ্টা করব, আমরা ম্যাথটা সলভ করতে চেষ্টা করব। সো এখন এটা সলভ করার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আমরা মূলত একটু ভেক্টরের সাহায্যে চিন্তা করা, বা একটু ভেক্টরের সাহায্যে আমাদের চিন্তা করলে আমাদের ম্যাথটা আসলে ইজিলি সলভ হয়ে যাবে। তো চলেন আসলে দেখি কি করা যায়। আপনার বি বিন্দুটা তো হচ্ছে 5,7, তাই না? সো চলেন আমরা এই বি থেকে এ বিন্দুতে যাওয়ার জন্য যে ভেক্টরটা ওইটা নিয়ে একটু চিন্তা করি। আমরা প্রথমে এই বি এ ভেক্টরটা একটু চিন্তা করি। গুড। এই বি এ ভেক্টরটা কি হবে দেখেন, আপনার শুরুতে 5,7 ছিল, সেখান থেকে গেছে 2,3-তে, আপনার 5 থেকে কততে গেছে, 3-এ গেছে। আপনার এক্স এর ভ্যালু কি বাড়ছে নাকি কমছে? এক্স এর ভ্যালু কমছে। কত কমছে? 3 কমছে। সো আপনি বলতে পারবেন -3i, এটা হচ্ছে আপনার এক্স কম্পোনেন্ট। ওয়াই এর ভ্যালু কত হয়েছে, 7 থেকে 3-এ গেছে।
7 থেকে যদি ভাই 3-এ যায় তাহলে কি x এর ভ্যালু বাড়ছে না কমছে? মানে y এর ভ্যালু বাড়ছে না কমছে? y এর ভ্যালু কমেছে। 7 থেকে 3-এ গেলে কত কমলো? আসলে y এর ভ্যালু এখানে কমেছে 4 পরিমাণ কমে গেছে। সো আপনি b থেকে a পর্যন্ত ভেক্টরটা বলতে পারবেন -4j। গুড। সো বেসিক কনসেপ্টটা এরকমই যে শুরুর বিন্দু থেকে শেষ বিন্দুতে যাওয়ার জন্য x এবং y এর যে পরিবর্তন তাকে আমরা আসলে এই ভেক্টর হিসেবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। গুড। তাহলে দেখেন আমরা BA ভেক্টরটা যেটা সেটা বের করলাম। এখন এখান থেকে এই BA ভেক্টর থেকে আমাদের সামহাউ এই CD ভেক্টরটা আমাদের বের করা হচ্ছে টার্গেট। এই CD ভেক্টরটা কত হবে? এখন দেখেন এই BA আর CD কে যদি কম্পেয়ার করি, দেখেন এই দুইটার দৈর্ঘ্য কি সমান না? ইয়েস, আমরা বলতে পারবো এই BA আর CD এরা আসলে মানে সমান, কারণ কি সামান্তরিকের বিপরীত বাহু। দ্বিতীয়ত আরেকটা বিষয় আমরা বলতে পারবো, যেহেতু তারা পরস্পর সমান্তরাল, AB আর CD যেহেতু পরস্পর সমান্তরাল, তাহলে আমরা CD বরাবর যদি ভেক্টরটা চিন্তা করি তাহলে এদের কি তোমার দিকও সমান, দিকও সেম। সো আসলে তোমার এই BA ভেক্টরটা যেটা, এই CD ভেক্টরটা আসলে ঠিক সেটাই হবে, কারণ কি এই দুটা মানে সমান এবং পরস্পর সমান্তরাল। তো আসলে CD ভেক্টরটাও হবে তোমার -3i -4j। গুড। সো আমরা CD ভেক্টরটা পেলাম -3i -4j। আমার এই C বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমার 6,10। এখান থেকে -3i -4j করলে আমাদের এই D বিন্দুর স্থানাঙ্ক কত হবে সেটা বের করা আসলে টার্গেট। কিভাবে করতে পারি? দেখেন আমরা এই ভেক্টরটা পাচ্ছি কত, -3i -4j। এখন -3i -4j বলতে কি বোঝায়? x এর ভ্যালু কি c থেকে d তে গেলে বাড়বে না কমবে? কমবে। কত কমবে? 3 কমবে। সো এখানে আছে 6 থেকে 3 কমবে। এখন y এর ভ্যালু কত? -4j দেওয়া। -4j মানে 10 c থেকে d তে গেলে y এর ভ্যালু বাড়বে না কমবে? y এর ভ্যালু কমবে। সো 10 থেকে 4 কমলে কত হবে? 10 - 4। সো আপনি যদি ক্যালকুলেট করেন, ক্যালকুলেট করলে পাবেন 3,6। এটা যেটা পাচ্ছেন সেটাই হচ্ছে আপনাদের মূলত ফাইনাল অ্যান্সার। সো আমরা তাহলে বলতে পারি আমাদের ডি বিন্দুর যে স্থানাঙ্ক তার ভ্যালু কত? তার ভ্যালু আসলে 3,6। এটাই হচ্ছে আমাদের মূলত ফাইনাল অ্যান্সার। সো এইভাবে আমরা মূলত করতে পারি। সো বেসিক স্ট্র্যাটেজি হচ্ছে আমরা ভেক্টর হিসেবে চিন্তা করব। এই দুইটা ভেক্টর পরস্পর মানে সমান এবং দিকও পরস্পর সমান্তরাল। সো সেই কারণে আসলে বলা যায় যে এই ভেক্টরটা বের করে এটার সাহায্যে আমরা ডি বিন্দুটা বের করলাম। আমরা চলেন একটু সামনে আগাই, আমরা এই টাইপের আরো প্রবলেম আমাদের আছে, সেখানেও আমরা এটার অ্যাপ্লিকেশন আবারও দেখতে পাবো। সো আমাদের এখানে কোয়েশ্চেনটা দেখি, কোয়েশ্চেনে কি বলো। বলতেছে আপনার DEF আপনার ত্রিভুজের 3টা বাহুর মধ্যবিন্দু। দেখেন আপনার ABC একটা ত্রিভুজ আছে, এর মধ্যে ডি, ই আর এফ এই 3টা হচ্ছে আপনার মূলত মধ্যবিন্দুগুলো। ওকে, আপনার এখানে প্রুফ করতে, আপনার এখানে দেখাইতে বলতেছে এই 3টা বিন্দু দিয়ে এ এর স্থানাঙ্ক কত, বি এর স্থানাঙ্ক কত আর সি এর স্থানাঙ্ক কত, এই কোঅর্ডিনেটগুলো বের করে দেখাতে হবে। এখন কিভাবে করতে পারেন? আমরা মূলত একই অ্যাপ্রোচে আসলে যেতে পারি। চলেন আমরা চিন্তা করি, আমরা এখানে এই সামান্তরিকটাকে আসলে আমরা কনসিডার করি অথবা চিন্তা করি। এই ছবিটাকে আমরা আসলে একটু এখানে চিন্তা করার ট্রাই করি। দেখেন ভাইয়া, আমরা যদি এই ছবিটা আসলে চিন্তা করি, এখানে আপনি এই পয়েন্টের কোঅর্ডিনেট জানেন 1,2, এটা জানেন 4,2, এটা জানেন হচ্ছে 6,7। আপনার দরকার হচ্ছে এই বি বিন্দুর স্থানাঙ্ক কত সেটা সামহাও বের করে নিয়ে আসা, তাই না? ইয়েস। সো এখানে দেখেন আমরা যদি বলি, আমরা আগের মতো করেই আসলে একটু চিন্তা করার বা অ্যাপ্রোচ করার ট্রাই করব। দেখেন তো ভাইয়া, আমাদের দরকার কি? আমরা এই বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই, তাই না? সো আমরা এই এফ থেকে এই ভেক্টরটা আর ই থেকে এই ভেক্টরটা, এই দুইটার মাঝে একটু কম্পেয়ার করা শিখি। সো যেন এফ থেকে আমরা বিতে চলে আসতে পারি। এখন দেখেন এফ বি আর হচ্ছে আমার কোনটা, ইডি, এই দুইটা ভেক্টরের মধ্যে একটু কম্পেয়ার করি বা একটু তুলনা করা একটু দেখার চেষ্টা করি। দেখেন প্রথমত আপনাদের ইডি যেটা, সেটাকে আসলে আপনি মধ্যবিন্দুগুলো যোগ করছেন না? এখানে মধ্যবিন্দু ই, মধ্যবিন্দু ডি, ই এবং ডি আমরা যোগ করছি। সো এখন যেহেতু ত্রিভুজের মধ্যবিন্দুগুলো যোগ করতেছি, সেখান থেকে আসলে জ্যামিতিক থিওরেম থেকে আমরা বলতে পারি
ইডি এর ভ্যালু কত হবে? ইডি এর ভ্যালু হবে আপনার দুইটা মধ্যবিন্দুর যোগফল হচ্ছে 3 নাম্বার বাহুর অর্ধেক। সো আপনার এবি বাই 2, এটা আপনি জ্যামিতি থেকে বলতে পারেন। একইভাবে চিন্তা করে বলতে পারবেন ইডি যেটা হবে সেটা কি হবে? আপনার এবি এর সমান্তরাল হবে। এবি প্রপোর্শন প্যারালাল টু ইডি। এই দুইটা বিষয় আপনি আসলে জ্যামিতি থেকে এখানে বলতে পারেন। এটা জ্যামিতির থিওরেম যে দুইটা মধ্যবিন্দু যোগ করলে সেটা 3 নাম্বার বাহু সমান্তরাল হয় আর দৈর্ঘ্যে হচ্ছে তার অর্ধেক হয়। গুড। সো এখন এই দুইটা ইনফরমেশন থেকে আমরা যদি বলি আমাদের দরকার এই এফ বি মানে এফ থেকে বি পর্যন্ত এই ভেক্টরটা আর ই থেকে ডি পর্যন্ত এই ভেক্টরটা, এদের মধ্যে রিলেশন নিয়ে আসা। সো এখন এই দুইটা ভেক্টরের মধ্যে আমরা কি বলতে পারি? দেখেন, যেহেতু এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল বা এবি আর ইডি পরস্পর সমান্তরাল, এটা পরস্পর সমান্তরাল, সো এখান থেকে বলা যায় যে আপনার এফ বি আর ইডি এই দুইটা ডিরেকশন কি সেম না? সো এফ বি এবং ইডি এদের দিক সমান, দিক সেম, এটা আমরা হচ্ছে প্রথমত বলতে পারি। এবং দ্বিতীয়ত যদি কাউন্ট করি, আমরা মানের দিক থেকেও একটু চিন্তা করি। আমরা মানের দিক থেকে যদি চিন্তা করি, আপনার এখানে যদি বলি আপনার ইডি এর মান এটা ইকুয়াল টু কত হবে? এটা ইকুয়াল টু হবে ইডি, অথবা যেটা হচ্ছে বাই ডেফিনেশন বা জ্যামিতি থেকে বলা যায় এবি বাই 2, তাই না? ইয়েস, ভেরি গুড। এখন এবি বাই 2 মানে কি? এ থেকে বি পর্যন্ত টোটাল ডিস্টেন্সের অর্ধেক। এখন টোটালটার অর্ধেক কত? আমরা যদি বলি এটা হচ্ছে মধ্যবিন্দু ছিল, এফ বিন্দুটা আসলে মধ্যবিন্দু ছিল, সো টোটালটার অর্ধেক আমি চাইলে বলতে পারবো দিস ইজ ইকুয়াল টু আসলে এফ বি, তার মানে আসলে এফ বি ভেক্টরের মান। সো আমরা যদি ওভারঅল চিন্তা করলে এই ইডি ভেক্টরটা আর এই এফডি যে ভেক্টরটা, এই দুইটার আসলে মানও সমান, এই দুইটার আসলে আপনার দিকও সমান। আমরা একটু জ্যামিতির কাজকর্ম দেখি, আমরা হচ্ছে এটা দেখতে পারি। সো এদের যদি মান আর দিক তোমার পরস্পর সমান হয়, তাহলে এখানে কম্পেয়ার করলে আসলে কি বলা যাবে? আমরা এই দুইটা ভেক্টরকে সমান বলতে পারি। ভেরি গুড। সো এখন আমাদের কাজ আসলে বলতে গেলে 50% হয়ে গেছে। আমরা এখন যদি বলি ইডি ভেক্টরটা কত? ইডি ভেক্টরটা আসলে এই দুইটা বিন্দু থেকে বের করা যায়। আমার এক্স এর ভ্যালু 4 ছিল, 4 থেকে কততে গেছে? 6 তে গেছে, তার মানে 2 বাড়ছে। 2 যদি এক্স এর ভ্যালু বাড়ে তাহলে এটা হবে 2y। y এর ভ্যালু শুরুতে কত ছিল? শুরুতে ছিল 2, 2 থেকে আসলে 7 এ আসছে, 2 থেকে 7 আসছে মানে y এর ভ্যালু কত বাড়ছে? y এর ভ্যালু 5 বাড়ছে, তার মানে 2y প্লাস 5j। সো এটা হচ্ছে আমার ইডি এর ভ্যালু। এখন তাহলে দেখেন, আমরা বলে নিছিলাম যে ইডি আর এই দুইটা ভেক্টর পরস্পর সমান। আমরা একটু আগে প্রুফ করে আসছি, দিক সমান এবং মানে সমান। তাহলে বলা যাবে কত? এফ বি এই ভেক্টরটা আসলে কত? এই ভেক্টরটা আসলে তোমার এখানে বলতে গেলে এটাও হবে তোমার ইডি এর সমান, তার মানে 2y প্লাস 5। এই তো, ভেরি গুড। সো আমাদের কাজ বলতে গেলে অলমোস্ট হচ্ছে শেষের দিকে। আমরা এফ পেলাম হচ্ছে 1,2 এবং এই এফ থেকে এই বি পর্যন্ত যাওয়ার যে রাস্তা, এই রাস্তাটাকে আমরা পেলাম হচ্ছে 2i প্লাস 5j, তাই না? এই তো, ভেরি গুড। সো এখন 1,2 থেকে 2i প্লাস 5j যোগ করলে কত হবে? এক্স এর ভ্যালু বাড়বে হচ্ছে 2, এক্স এর ভ্যালু 2 বেড়ে হবে 1 প্লাস 2, y এর ভ্যালু 2 ছিল, 2 এর সাথে 5 বাড়বে, তার মানে 2 প্লাস 5, তার মানে বি বিন্দুর স্থানাঙ্ক পাবো আমরা 3,7। এটাই হচ্ছে আমাদের বলতে গেলে এই বি বিন্দু বা অজানা বি বিন্দুটার স্থানাঙ্কের ভ্যালুটা। সো এই তো আমাদের তাহলে এই অজানা বি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম, এবং যখনই আমাদের একটা বিন্দু পেয়ে গেলাম তখন আমাদের কাজটা অনেকটা ইজি হয়ে গেল। কারণ কি দেখেন, আমরা এখন আসলে বাকি কাজটা খুব ইজিলি করতে পারি। আমাদের বাকি এই বিন্দুটাকে আমরা যদি ধরেন x1, y1 বলি, এটা সি কে আমরা যদি বলি x2, y2, তাহলে দেখেন আমরা এ বিন্দু বের করা লাগবে। বি এর ভ্যালু জানছি 3,7 আর মধ্যবিন্দু হচ্ছে 1,2। সো সেখান থেকে আমরা x1, y1 বের করার ট্রাই করতে পারি। সো এ বিন্দু বের করার জন্য মধ্যবিন্দুর ফর্মুলা থেকে বলা যায় এখানে 3 আর এখানে x1, সো x1 প্লাস 3/2, এর ভ্যালু কত হওয়া লাগবে? এর ভ্যালু আসলে হওয়া লাগবে হচ্ছে 1, এবং y এর ভ্যালু এখানে y1, এখানে হচ্ছে আপনার 7, সো
y1 প্লাস 7/2, এর ভ্যালু হওয়া লাগবে কত? এর ভ্যালু হওয়া লাগবে আপনার y কোঅর্ডিনেট, যেটা হচ্ছে আসলে 2 এর সমান। এই তো। সো আমরা এখান থেকে x1 আর y1 এর জন্য বন্ধুবিন্দুর ফর্মুলা ফেলাইলাম। সলভ করলে আমাদের x1 এর ভ্যালু পাবো। x1 দিবে আপনাকে কত? x1 এর ভ্যালু দিবে আপনাকে 2 - 3, তার মানে -1। y1 এর ভ্যালু পাবেন আপনি সলভ করলে 2 দুগুণে 4 - 7 অথবা -3। সো আপনার এই a বিন্দুর স্থানাঙ্ক পাবেন কত আসবে? আপনার আসবে হচ্ছে -1, -3। ক্যালকুলেশন করলে যা পাবেন সেটাই হবে আমাদের ফাইনাল অ্যান্সার। তো দেখেন 3, 7, 1, 2 এবং -1, -3 পেয়ে গেলাম। বাকি থাকে আমাদের সি বিন্দুটা। সিটাকেও একইভাবে কাজ করলেই হয়ে যাবে। আমাদের সি বিন্দুর জন্য আমাদের দেখেন এই বি এর ভ্যালু হচ্ছে 3, 7 পাইলাম। সি এর ভ্যালু বের করা লাগবে। আর বি হচ্ছে 6, 7 হচ্ছে মধ্যবিন্দু। সো আমাদের লেখা যাবে 3 আর x2। সো x2 প্লাস 3/2 ইকুয়াল টু ধরেন হচ্ছে আপনার 6। সো এখান থেকে আপনি x2 এর ভ্যালু পাবেন। একইভাবে আপনি y এর জন্য বলতে পারবেন y2 প্লাস 7/2। অ্যাভারেজের ভ্যালু কত? অ্যাভারেজের y কোঅর্ডিনেটও আসলে 7, ইকুয়াল টু 7। এটা সলভ করলে আপনি হচ্ছে এখান থেকে y2 এর ভ্যালুটাও আসলে পেয়ে যাবেন। সো এই ছোট্ট দুইটা ক্যালকুলেশন করে নিয়ে তাহলে আমাদের হয়ে যাবে। সো মোটামুটি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ঢাবিতে রিটেনে আসার মতো উপযুক্ত কোয়েশ্চেন। সো আমরা এগুলো দেখলাম। আমরা একটু ভেক্টরের সাহায্যে চিন্তা করবো এখন থেকে, তাহলে আমাদের কোয়েশ্চেনগুলো ইজি হবে। সো আমরা সামনের দিকে যাই, আরো একটু ইন্টারেস্টিং বা একটু ডিফিকাল্ট কোয়েশ্চেনের দিকে মুভ অন করি। দেখেন এখানে কি বলা, এখানে আমাদেরকে বর্গের দুইটা প্রান্তবিন্দু দেওয়া আছে, সেখান থেকে এই অজানা বিন্দুগুলার স্থানাঙ্ক বের করতে বলছে। এ আর বি এর স্থানাঙ্ক দেওয়া, সেখান থেকে সিডি এবং সি প্রাইম ডি প্রাইম কত হবে সেটা বের করতে হবে। কিভাবে করতে পারি? দেখেন এ বি যদি জানি, এখানে আমাদের আসলে ভেক্টরটা আমরা মূলত একটু অ্যাপ্লাই করার চেষ্টা করব, যেটা আমাদেরকে কাজে লাগবে। দেখেন এখানে এ আর বি জানি, তাহলে এখান থেকে আপনি এবি ভেক্টরটা বলতে পারবেন না? এবি ভেক্টরটা আসলে কত হবে? এক্স এর ভ্যালু 1 থেকে 4 এ গেছে, তাই না? এবি ভেক্টর, তাহলে এক্স এর ভ্যালু 3 বাড়ছে, সো 3i। ওয়াই এর ভ্যালু 6 থেকে 7 এ গেছে, ওয়াই এর ভ্যালু কত বাড়ছে? এ থেকে বিতে 1 বাড়ছে, সো 3i প্লাস জে। সো আপনি আসলে এখানে এবি ভেক্টরের ভ্যালু বলতে পারতেছেন কত? এটা হচ্ছে আপনার আসলে 3i প্লাস জে ভেক্টরটা। এটা হচ্ছে আপনাদের এবি। এবি গেল। এখন আমাদের দরকার কি? এখন আমাদের দরকার আসলে এবি যেহেতু হয়ে গেছে, আমাদের সামহাও আসলে এই বিসি ভেক্টরটা আসলে আমাদেরকে বের করা টার্গেট। তাহলেই আমাদের আসলে মূলত কাজটা হয়ে যেত। ওকে, এখন কাহিনীটা দেখেন, আপনি এবি পাচ্ছেন হচ্ছে 3i প্লাস জে। এখন এখানে বিসিটা আসলে কত সেটা বের করতে পারলেই আসলে হয়ে যেত। তাহলে এই বি থেকে আমরা সি এর ভ্যালুটা বের করতে পারতাম। কিভাবে করা যায় একটু চেক করে দেখেন। এখানে আমরা বর্গ হওয়ার জন্য যে শর্তগুলো ওইটা এখানে আমরা অ্যাপ্লাই করব। আমরা যদি বলি এবিসিডি যদি একটা বর্গ হয়, তাহলে এখানে কন্ডিশন কি ভাইয়া? এখানে বর্গ হওয়ার জন্য কন্ডিশন হচ্ছে এবি ইকুয়াল টু কত হওয়া লাগবে? বিসি হওয়া লাগবে। সো আপনার এবি এর যে মান বিসি এর মান আসলে সমান হবে, এটা একটা কন্ডিশন। আরেকটা বিষয় আমরা বলতে পারি, এবি আর বিসি এর মাঝের অ্যাঙ্গেলটা কত? মাঝের অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। সো আমরা আসলে বলতে পারবো এবি আর বিসি হচ্ছে তোমার পরস্পর লম্ব হয়। সো এই দুইটা হচ্ছে আমাদের এই বর্গের ক্ষেত্রে মূলত শর্তাদি বা বর্গ হওয়ার জন্য যে শর্ত সেটা। এখন আমরা যদি কাউন্ট করি তাহলে আমরা ধরে নেই হচ্ছে এই বিসি ভেক্টরটাকে আমরা প্রসিজারালি করলে আমরা বিসি ভেক্টরটাকে আমরা চাইলে ধরে নিতে পারি। ধরে নাও বিসি ইকুয়াল টু লেটস সে এ প্লাস আইবি, সরি এ আই প্লাস বিজে। আমরা ধরো বিসিটাকে হচ্ছে এই একটা ভেক্টর ধরে নিলাম। সো আমরা যদি এখন হচ্ছে এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই করি, তাহলে এখানে বলতে পারবো কত? এ আর বি পরস্পর সমান। তাহলে বলা যাবে এ বি এর যে মান এবং বিসি এর যে মান এই দুইটা পরস্পর সমান। তার মানে এ বি এর মডুলাস কত? 3 আর 1, তার মানে √3 স্কোয়ার প্লাস 1। বিসি এর মডুলাস কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এখান থেকে আসলে তুমি পাবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 10। গুড, এটা হচ্ছে তোমাদের প্রথম শর্ত।
সেকেন্ড অফ অল এটা হচ্ছে আমাদের প্রথম শর্তটা কভার করলাম, দুইটা ভেক্টরের মান সমান হবে, কারণ কি মানে বর্গের বাহুগুলোর দৈর্ঘ্য সমান। সেকেন্ড শর্ত হচ্ছে এ বি আর বিসি পরস্পর লম্ব হবে। এ বি আর বিসি পরস্পর লম্ব হলে দেখো তো এই দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে ভেক্টরের জন্য বলা যাবে কি, এ বি এর সাথে আমি যদি বিসি কে ডট প্রোডাক্ট করি তাহলে কত পাবো, দুইটা লম্বকে পরস্পর ডট প্রোডাক্ট করলে আসলে 0 হয়। সো তাহলে এ বি আর বিসি এর ডট ডট গুণন আসলে 0 হবে। সো এদের ডট গুণন কত হবে, আমরা বলতে পারি ডট গুণন করলে 3a প্লাস বি ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে তোমাদের আরেকটা সমীকরণ। সো এই যে দেখো এখানে একটা ইকুয়েশন পাচ্ছি, এর আগে একটা ইকুয়েশন পেয়েছিলাম, এই দুইটা সলভ করলে আমরা আসলে এ এবং বি এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। সো এখান থেকে আমরা দুইটা যদি সলভ করতে যাই, বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু আসলে -3a, যেটা এখানে তুমি বসায় দাও, বসাই দিলে ক্যালকুলেশন করলে কত আসে, a স্কোয়ার প্লাস -3a হোল স্কোয়ার ইকুয়াল টু 10। তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে পাবা 10a স্কোয়ার ইকুয়াল টু 10, সুতরাং a স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে আসলে তুমি পাবা a ইকুয়াল টু +-1। এই তো আমরা a এর ভ্যালুটা পেয়ে গেলাম। a এর ভ্যালু যদি পেয়ে থাকি, a এর ভ্যালু পাইলে আমরা b এর ভ্যালু বের করতে পারবো। b এর ভ্যালু কত, b ইকুয়াল টু তোমার -3a। সো তোমার a আর b এর একটা চার্ট বানাই। a এর ভ্যালু যখন 1 হবে তখন b এর ভ্যালু কত হবে, a এর ভ্যালু 1 হইলে b এর ভ্যালু হবে -3, এবং a এর ভ্যালু যখন -1 হবে তখন তোমার b এর ভ্যালু কত হবে, b এর ভ্যালু হবে তোমার -1 হইলে b এর ভ্যালু হবে +3। এই তো। সো আমরা হচ্ছে এইভাবে a আর b এর ভ্যালু আসলে সলভ করে ফেললাম। সো আমাদের ফাইনালি আসলে যদি ক্যালকুলেট করে আমরা কি পাচ্ছি, আমাদের এই বিসি ভেক্টরটা কত আসতেছে, এই বিসি ভেক্টরটা আসতেছে হয় i -3j অথবা আসতেছে তোমার আসলে -i +3j। এই দুইটা পাচ্ছ যেটা, এটাই হচ্ছে আসলে মূলত আমার এই বিসি ভেক্টরটার ভ্যালু। সো আমরা এই বি ভেক্টরটা পাইছিলাম, এখান থেকে আমরা এই বিসি বা এই লম্ব বরাবর যে ভেক্টরটা আছে সেটা আমরা বের করে নিলাম। সো এটা হচ্ছে তোমাদের কমন প্রসেস, তোমরা যদি একাডেমিকে করো কিংবা রেগুলারলি ম্যাথ করো তুমি চাইলে এভাবে ক্যালকুলেশন করে এই বিসি ভেক্টরটা বের করতে পারো, প্রবলেম নেই। আর এটা চাইলে শর্টকাটেও বের করা যায়। শর্টকাট প্রসিজারটা কি, শর্টকাটটা হচ্ছে যে সিম্পল একটা বিষয় মনে রাখলেই হয়। দেখো এটা হচ্ছে 3i + j না, 3i + j, কি করবা তুমি সহগ দুইটাকে পাল্টাই দিবা। এখানে 3 আর 1 ছিল না, 3 আর 1 বাদ দিয়ে বসাবো হচ্ছে 1 আর 3, শুরুতে বসবে 1 পরে বসবে 3, সহগ দুইটাকে পাল্টাই দিলাম গেল। আর যে কোনো একটা চিহ্নকে পাল্টাই দিবা, এখানে দুইটাই প্লাস ছিল, তুমি চাইলে মাঝেরটাও মাইনাস বানাই দিতে পারো, অথবা তুমি চাইলে প্রথমটাকেও তুমি মাইনাস বানাই দিতে পারো। এই দুইটাই আসলে তোমার আসলে কারেক্ট অ্যান্সার হবে। সো এটা হচ্ছে তোমাদের শর্টকাট অ্যান্সার। আমরা চাইলেই বড়ভাবেও করতে পারি, শর্টকাটেও আসলে এই বিসি ভেক্টরটা সলভ করতে পারি। সো যাই হোক আমরা এতটুকু পর্যন্ত তাহলে করলাম। আমরা এই কোয়েশ্চেন বাকিটুকু হচ্ছে তাহলে সলভ করি। আমরা একটু একটা এক্সট্রা পেজ নিয়ে নিই, তাহলে আমাদের আই গেস কাজে দিবে। আমরা একটু সামনে যাই, দেখি আমাদের একটা এক্সট্রা পেজ লাগবে, তাই না? একটা এক্সট্রা পেজ নিয়ে নিই, একটু ছবিটা আবার হচ্ছে একটু দেখার ট্রাই করি। সো তোমাদের হচ্ছে বেসিক্যালি একটা বর্গের জন্য দুইটা বিন্দু দেওয়া ছিল, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। বিন্দু দুইটা ছিল হচ্ছে 1,6 আর 4,7। এটা হচ্ছে 1,6 আর হচ্ছে তোমার 4,7। এদেরকে আমরা বলতেছিলাম এ আর বি। উপরে একটা বর্গ এবিসিডি বানানো যেত, কিংবা আমরা চাইলে নিচেও একটা বর্গ বানাইতে পারতাম, যাকে আমরা বলতেছিলাম সি প্রাইম কমা ডি প্রাইম। সো আমরা যদি ওভারঅল তোমাদেরকে এর আগের স্লাইডটার সামারি বলি, আমরা কি কি শিখেছি। আমরা এই গ্রাফ থেকে আসলে দেখতে পারতেছিলাম যে এবি ভেক্টরটা ছিল হচ্ছে তোমার মূলত 3i + j, এটা হচ্ছে তোমার এবি ভেক্টরটা ছিল। আমরা অনেক ক্যালকুলেশন করে অনেক কষ্ট করে হচ্ছে বিসি ভেক্টরের মানটা বের করে দেখেছিলাম। এই বিসি ভেক্টরের মানটা আসতেছিল হয় -i + 3j অথবা i - 3j। এই দুইটা ভেক্টর, এই দুইটার যে কোনো একটা আসলে ভ্যালু আসতেছিল। সো এটা হচ্ছে ক্যালকুলেশন করেও করা যায়। তুমি যদি শর্টকাটে করতে চাও তাহলে প্রসিজারটা কি, আমাদের শর্টকাট প্রসিজার হচ্ছে জাস্ট এই চিহ্ন দুইটা, এই ভ্যালু দুইটা হচ্ছে সিকোয়েন্সটা পাল্টায় দিবা। এখানে ছিল তোমার 3,1, আমরা এখানে বসাইছি 1,3, আগে 1 পরে 3 বসাইছি, এটা হচ্ছে প্রথম কাজ। আর সেকেন্ড আরেকটা বিষয় করা লাগতেছে, সেটা হচ্ছে চিহ্নটা নিয়ে একটু কাজ করা লাগতেছে, যে কোনো এক জায়গায় চিহ্নটা পাল্টায় দেওয়া লাগবে।
সো তুমি চাইলে এভাবে আসলে এই এবি দেখে বিসিকে ডিরেক্টলি আসলে বলে দিতে পারতা। গুড। সো যাই হোক, আমরা তাহলে এতটুকু পর্যন্ত দেখলাম। সো আমরা যদি বলি এই বিসি ভেক্টরটা কত, আমরা প্রথমে হচ্ছে এটা নিয়ে কাজ করি ধরেন। সো এই বিসি ভেক্টরটাকে আমরা বলতে পারি -i প্লাস 3j, তাই না? গুড, এটা হচ্ছে আমার এই বিসি ভেক্টর। আর আরেকটা আসতেছে, আরেকটা সলিউশন আসতেছে, এটা একটা হইতে পারে, নিচের আরেকটাও হইতে পারে। এর কারণ কি, একটা আসলে উপরের দিকে পয়েন্ট করতেছে, আরেকটা নিচের দিকে পয়েন্ট করতেছে। সি বিন্দু দুইটা হইতে পারে না, এটাও হইতে পারে, এটাও হইতে পারে। সো এই জন্য এখানে দুইটা ভেক্টর দিচ্ছে। সো একটা ধরেন উপরের দিকে, আরেকটা হচ্ছে নিচের দিকে। এটা হচ্ছে ধরেন i - 3j। সো আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা তাহলে এই বি বিন্দুটা 4,7 পাইলাম। আমাদের সি আর সি প্রাইম বিন্দুর স্থানাঙ্ক বের করা লাগবে। আমরা যদি বলি এখানে সি বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত হবে? সি বিন্দু বের করাটা খুবই সহজ। দেখেন, আপনার এটা হচ্ছে 4,7, এর সাথে -i প্লাস 3j যোগ করতেছে। সো বি থেকে আপনি সিতে যেতে গেলে 4-এর সাথে -i, তার মানে এক্স এর ভ্যালু 1 কমবে, তার মানে 4 - 1। জে এর আগে কি আছে? জে এর আগে 3 আছে। সো তাহলে ওয়াই এর ভ্যালু 7-এর সাথে 3 বাড়বে, 7 + 3। কাউন্ট করলে কত হবে? এখান থেকে সি বিন্দুর এই পয়েন্টার ভ্যালু পাবেন হচ্ছে আসলে 3,10। এটা আপনার একটা সলিউশন গেল। নিচে আপনার সি প্রাইম বিন্দুটা বের করতে বলতেছে, এটাও একইভাবে করা যায়। আপনার এটা হচ্ছে 4 আর 7 আগে থেকে ছিল, এক্স এর ভ্যালু বাড়বে হচ্ছে 1 প্লাস আই এর জন্য, ওয়াই এর ভ্যালু কমবে 3 মাইনাস 3j এর জন্য। সো তাহলে আপনার 5,4, এটা হচ্ছে আপনার সি প্রাইমের স্থানাঙ্ক। সি পাইলাম আমরা হচ্ছে 3,10, সি প্রাইম পেলাম 5,4। এই তো সি আর সি প্রাইম যখন বের করা হয়েছে, আমাদের কাজ বলতে গেলে মোটামুটি ডান, আমাদের হয়েই গেছে বলতে গেলে। সো বাকি কাজগুলো খুবই সহজ। দেখেন, আমরা যদি বলি এখন বি থেকে সি যে ভেক্টরটা, এ থেকে ডি পর্যন্ত, এই দুইটা ভেক্টর কি এক্স্যাক্টলি সমান হবে না? ইয়েস, কারণ কি এই দুইটার দৈর্ঘ্য সমান এবং বর্গ যেহেতু, রেখা দুইটাও সমান্তরাল। সো তাহলে এই ভেক্টরটাও কত হবে? এটাও বলা যায় -i প্লাস 3j। একইভাবে নিচের দিকে যেটা নামছে সেটাকেও বলা যায় আসলে i - 3j। এই দুইটা ভেক্টর আসলে সমান। সো তাহলে এ পাইলাম, এ থেকে আমি ডিতে যাব কিভাবে? এই ভেক্টর বরাবর উপরে উঠব। সো তোমার ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ডি বিন্দুর স্থানাঙ্ক হবে, শুরুতে ছিল 1,6, আমার এক্স এর ভ্যালু 1 কমলো, ওয়াই এর ভ্যালু 3 বাড়লো। এই ডি প্রাইমের স্থানাঙ্ক কত হবে? শুরুতে ছিল 1,6, এক্স এর ভ্যালু প্লাস আই এর জন্য 1 বাড়বে, ওয়াই এর ভ্যালু আমাদের এখানে এই -3j এর কারণে 3 কমবে। ক্যালকুলেশন করবেন, সিম্পলিফাই করবেন, সিম্পলিফাই করলে দেখবেন এটার অ্যান্সার আসে আপনার 0,9 আর এটার অ্যান্সার আসে আপনার 2,3। সো আপনার আসলে এই সি, ডি, সি প্রাইম, ডি প্রাইম, এই 4টা বিন্দুই আপনি খুব বেশি ক্যালকুলেশন ছাড়াই করে দিতে পারতেছেন। আপনি যদি একদম রিগোরাসলি ফুললি প্রুফ করতে চান, তাহলে আপনাদের এ আর বি এর ভ্যালু বের করতে একটু টাইম লাগবে। বাট অ্যাকচুয়ালি যেটা শর্টকাট দেখাই দিলাম, আপনি আসলে এ বি ভেক্টর জানলে আপনি এখান থেকে বিসি ভেক্টরটা এত ক্যালকুলেশন না করেই এই শর্টকাট দিয়ে আপনি ডিরেক্টলি লিখে দিতে পারবেন। জাস্ট করবেনটা কি, এটা হচ্ছে আপনার প্রথম স্টেপ, সিকোয়েন্সটা পাল্টাবেন, 3-1 হলে 1-3, আর হচ্ছে একটা সাইন চেঞ্জ করবেন। এই দুইটা বিষয় করলেই আসলে আপনাদের কাজ শেষ হয়ে যাবে। সো আমরা এটা হচ্ছে বর্গের জন্য দেখলাম। আমরা চলেন একটু সামনে আগাই, আরো কিছু কোয়েশ্চেন্স আমরা হচ্ছে এক্সপ্লোর করি। আপনাদেরকে এখানে বলা বর্গের কর্ণের মধ্যবিন্দু থেকে আমাদেরকে আসলে ধরেন বের করতে হবে। সো বেসিক্যালি আপনাদের কোয়েশ্চেনে দেওয়া এবিসিডি একটা বর্গ, আপনার এখানে বর্গের কর্ণের প্রান্তবিন্দু দেওয়া। সো এটা মধ্যবিন্দু না, এটা আসলে প্রান্তবিন্দু হবে। সো আপনার একটা বিন্দু দেওয়া a 1,2 এবং আরেকটা বিন্দু ডান পাশে দেওয়া, এটা হচ্ছে c 5,8। 1,2 আর 5,8 যদি কর্ণের প্রান্তবিন্দু হয়, সো এই দুইটা আসলে, এটা আসলে একটা কর্ণ, এর মধ্য দিয়ে আমরা এরকম একটা বর্গ আঁকতে পারি, তাই না? এ বি সি ডি। এই বি আর ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে সেটা আপনাকে বের করতে বলতেছে। সো আমরা কি করতে পারি, আমরা চলেন একটু অ্যাপ্রোচ করি, আমরা একটু দেখা ট্রাই করি। দেখেন, এ আর সি বিন্দু জানি, তাহলে আমরা যদি এখানে আরেকটা কর্ণ আঁকি, এই কর্ণটাকে এই মধ্যবিন্দু আপনার ধরেন ওতে ছেদ করবে। ভালো, এখন ও কি হবে? আপনার এসি এর মধ্যবিন্দু না? কর্ণ দুইটা মাঝখানে সমান দুই ভাগে ভাগ করতেছে। সো আপনি এখানে ও বিন্দুটা আগে বের করে নেন। আপনি তাহলে ও বিন্দু কত বলতে পারবেন? ও হচ্ছে আপনার আসলে এসি এর মধ্যবিন্দু। সো অ্যাভারেজ করে দেন।
সো এক্স এর ভ্যালু 1 প্লাস 5/2, ওয়াই এর ভ্যালু কত 2 আর 8, তাহলে 2 প্লাস 8/2 ক্যালকুলেশন করলে পাবেন 6/2 মানে 3, 10/2 মানে 5। এটা হচ্ছে আপনার মধ্যবিন্দু ও এর ভ্যালু। আমরা ও এর ভ্যালুটা পাইলাম কত 3,5। সুন্দর, কাজ শেষ, আমাদের ও বিন্দুটা পেলাম। এখন আমাদের টার্গেট হচ্ছে আগের মতোই ভেক্টরের অ্যাপ্রোচ নিয়ে, ভেক্টরের হেল্প নিয়ে আমাদেরকে এই অজানা বিন্দু দুইটা সামহাও বের করে নিয়ে আসা। কিভাবে করব দেখেন, আমরা আসলে আগের বিষয়টা এখানে রিপিট করব। দেখেন এ জানি 1,2, ও জানি কত 3,5। সো আপনার এ ও ভেক্টরটা কত আসলে, এটা হচ্ছে এক্স এর ভ্যালু কত 1 থেকে 3 হয়েছে, 2 বাড়ছে, সো 2i, ওয়াই এর ভ্যালু 2 থেকে 5 হয়েছে, 3 বাড়ছে, প্লাস 3j। এটা আসলে আপনার এই হলুদ কালারের ভেক্টরটা। এখন আমরা যদি নোটিস করি, আমরা এক কাজ করি, এই এও ভেক্টর এবং আমরা ওডি ভেক্টর এই দুইটাকে আসলে একটু কম্পেয়ার করি। যদি কম্পেয়ার করতে চাই, প্রথমে দেখেন এই মাঝখানের কোণটা কত হবে, বর্গের কর্ণ দুইটা পরস্পরকে সমকোণে ছেদ করে, সো এই অ্যাঙ্গেলটা আসলে 90 ডিগ্রি হবে, যেহেতু বর্গ দেখেই বোঝা যায়। সো প্রথমত এই দুইটার কেসে বলা যাবে যে এও আর ওডি পরস্পর লম্ব, এটা প্রথম কথা। এবং সেকেন্ড কথা কি দেখেন, যেহেতু বর্গ, সো এটার দৈর্ঘ্য যা হবে এটার দৈর্ঘ্য আসলে তাই হবে। সো তাহলে আমরা বলতে পারি এও আর ওডি এই দুইটার মানও আসলে আপনার সমান হবে। সো দেখেন যদি লম্ব হয় এবং মান সমান হয়, এই দুইটার কেসে আপনার এই লম্ব ভেক্টরটা বের করার শর্টকাট আমি আপনাদেরকে শিখাই দিছি। আমরা এখানে পেয়েছি অলরেডি কত, আমরা এখানে পেয়েছি এও আসলে 2i প্লাস 3j, তাই না, 2i প্লাস 3j। তাহলে আপনার ওডি কত হবে, লম্ব এবং মানের সমান। সো আপনি ওডি বলবেন হচ্ছে, দুইটা কাজ করবেন, প্রথমত আপনি হচ্ছে মান দুইটাকে হচ্ছে চেঞ্জ করে দিবেন। সো 2 3 আছে, 2 3 কে সুইচ করে লিখবেন হচ্ছে 3 2, 3i এবং 2j। 2 3 কে সুইচ করে 3 2 লিখলাম, এটা হচ্ছে প্রথম কাজ আমি আপনাদেরকে বলেছিলাম। সেকেন্ড কাজটা হচ্ছে চিহ্নটা পাল্টাই দেবেন। এখানে মাঝখানে প্লাস আছে না, প্লাসের জায়গায় আপনি মাঝখানে মাইনাস দেন, মাইনাস দিলে যে ভ্যালুটা পাবেন ওইটাই আসলে আপনার ওডি এর ভ্যালু। এই তো, সো কাজ হয়ে গেছে। আমরা ওডি ভেক্টরটা পাইলাম কত 3i মাইনাস 2j, ওই শর্টকাটটা দিয়ে আমরা বের করে নিলাম। সো আমাদের এই লম্ব বরাবর যদি চিন্তা করি, আমাদের এই লম্ব বরাবর এই ভেক্টরটা আসলে কত, এটা আসলে আপনার 3i মাইনাস 2j। সো আপনার 3,5 থেকে উপরের দিকে যদি আপনি তাহলে উঠলে আসলে ডি বিন্দুটা কত পাবেন, আমরা যদি বলি ইনিশিয়ালি ছিল আসলে 3,5, এক্স অক্ষ বরাবর বেড়েছে কত 3 বেড়েছে, সো এক্স এর ভ্যালু 3 বাড়বে, মাইনাস 2j আছে, সো ওয়াই এর ভ্যালু 2 কমবে। ক্যালকুলেশন করলে আমরা পাবো কত 6,3। এটা হচ্ছে আপনার ডি বিন্দুর স্থানাঙ্ক। এই তো দেখেন আপনি ডি বিন্দুটা পেয়ে গেলেন। এখন আপনার বাকি আছে আপনার এই বি বিন্দুটা বের করা। বি কিভাবে বের করতে পারেন, ইজি আছে, আপনার বেশ কিছু হচ্ছে এখানে ডেটা দেওয়া আছে। আমরা যদি চেক করি, দেখেন আপনার এখানে এই ডি বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছেন আপনি 6,3, আপনি মাঝখানে ও বিন্দু পাচ্ছেন 3,5, এই বিটা বের করা লাগবে। এখন এখানে ছবি থেকে বোঝা যায় যে ও কি হবে, ও হবে বিডি এর মিড পয়েন্ট বা মিডি এর মধ্যবিন্দু। এখন ও যদি ভাইয়া আপনার বি এবং ডি এদের মধ্যবিন্দু হয়, সো আমরা বি কে যদি আমরা x1, y1 ধরে নেই, আমরা বলতে পারি কত, মধ্যবিন্দুর ফর্মুলা থেকে 3 ইকুয়াল টু হবে x1 প্লাস 6/2, এবং মধ্যবিন্দুর y কোঅর্ডিনেট বা y স্থানাঙ্ক 5 ইকুয়াল টু হবে y1, এখানে আছে y1, উপরে আছে 3, সো y1 প্লাস 3/2। সো এই দুইটা ইকুয়েশন সলভ করে আপনি x1 y1 বা এই বি বিন্দুর স্থানাঙ্কটা আপনি বের করে নিতে পারেন। সো এটা হচ্ছে এভাবে করাটা ফাস্টার মেথড, আপনার রিটেনে আসলে এভাবে আপনি করতে পারবেন। সো এই জন্য এই ম্যাথগুলো আমরা হচ্ছে দেখে রাখলাম। সো বর্গ রিলেটেড প্রবলেমগুলো গেল। এখানে আপনাদের যারা ইন্টারেস্টেড তাদের জন্য একটা চ্যালেঞ্জিং প্রবলেম আছে। সো এটা হচ্ছে মূলত আয়তক্ষেত্রের হচ্ছে একটা প্রবলেম। বর্গর ক্ষেত্রে তো আমরা দেখেছি, এখন এই আয়তক্ষেত্রের প্রবলেমটা আপনারা একটু ট্রাই করেন।
আপনারা একটু সলিউশন করে আপনারা কমেন্টে দিলে আমি হচ্ছে কমেন্ট সেকশন থেকে আপনাদেরকে হচ্ছে বিষয়টা দেখিয়ে দিব। সো এটা আপনাদের হচ্ছে চিন্তার খোরাকের জন্য আপনাদেরকে দিয়ে দিলাম, আপনারা নিজেরা একটু চেষ্টা করিয়ে আমরা সামনে আগাই। সো আমরা মোটামুটি হচ্ছে যদি বলি আমাদের এই টাইপের যে প্রবলেমগুলো ছিল সেগুলো আমাদের গেল। আমাদের সামনে হচ্ছে মূলত ক্ষেত্রফল রিলেটেড শর্টকাটসগুলো কিংবা টপিকগুলো একটু দেখা বাকি, আমরা এগুলো একটু দেখে রাখবো। সো ক্ষেত্রফল আমরা নর্মালি বের করতে পারি, বাট কিছু শর্টকাট জানা দরকার, সেজন্য এগুলো করাচ্ছি। সো ধরেন আপনার একটা ত্রিভুজ দেওয়া, ত্রিভুজের 3টা বিন্দু 0 0 1 2 5 10, এই বিন্দু 3টা দেওয়া থাকলে এর ক্ষেত্রফল বের করতে হবে। সো এটা একটা শর্টকাট বের করে চলেন। সো ধরেন আমরা এই বিন্দুর স্থানাঙ্কটাকে নাম দিলাম, এটা ধরেন আপনার x1, y1, আর বি বিন্দুর স্থানাঙ্কটাকে ধরেন আমি নাম দিলাম, এটা ধরেন x2, y2। এদের জন্য আমরা একটা শর্টকাট বের করব। সো চলেন শর্টকাটটা বের করি। আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কত? হাফ ইন্টু ওই যে একটা লম্বা করে লেখা লাগে, তাই না? তো প্রথমে ধরেন আমি লিখি 0, 0 এ বিন্দু, প্রথমে 0, 0, তারপর হচ্ছে 1, 2, তারপর হচ্ছে ধরেন লিখলাম, আচ্ছা x1, y1 দিয়ে লিখি তাহলে ভালো হবে। ওকে, সো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাতে যদি বলি হাফ ইন্টু কত হবে, প্রথমে ও বিন্দুটা লিখলাম 0, 0, তারপর এ বিন্দুর স্থানাঙ্কের জন্য আমরা x1, y1 লিখলাম। হ্যাঁ, আমরা ফর্মুলা ডেরিভেশন করতেছি, যেটা আমরা পরবর্তীতে কাজে লাগাবো। বি বিন্দুর স্থানাঙ্ক কত? x2, y2। সো ও এ বি গেল, পরে ইনিশিয়াল বিন্দুটা, শুরুর বিন্দুটা আবার ব্যাক করবে 0, 0। সো এখন চলেন, এটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রফলের ফর্মুলা বা ক্ষেত্রফলের হচ্ছে ভ্যালুটা। এখন আমরা এটা বিস্তৃতি করি, হাফ ইন্টু কত, এই বরাবর যারা ওদেরকে প্লাস, সো 0 প্লাস x1, y2 প্লাস 0, তারপর উল্টা বরাবর যারা তাদেরকে মাইনাস, মাইনাস কত, 0 প্লাস x2, y1 প্লাস 0। ক্যালকুলেশন যদি করেন, ক্যালকুলেশন করলে পাবেন হাফ ইন্টু x1, y2 মাইনাস x2, y1। এটা হচ্ছে আপনার মূলত হচ্ছে একটা বিন্দু যদি 0 হয় আর বাকিগুলো যদি 1 2 5 10 এগুলো ডেটা দেওয়া থাকে x1, y1, x2, y2, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এই যে যেটা পাচ্ছেন সেটা আসলে আপনার মূলত ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হবে। এইটা আমরা ফর্মুলা হিসেবে মুখস্থ রাখবো বা মনে রাখবো। এখন এই ফর্মুলাটা হচ্ছে প্রুফ, মানে মনে রাখবো কিভাবে, এটার শর্টকাট হচ্ছে মনে রাখার একটা ট্রিক আছে, সেটা দেখি। বিন্দু দুইটা কত, x1, y1 দেওয়া আছে, তাই না? সো ধরেন এটা x1, y1, আর আরেকটা বিন্দু ধরেন হচ্ছে x2, y2। এই দুইটা বিন্দুতে দেওয়া আছে, তাই না? বাকিটা তো 0 0, ওইটা নিয়ে তো চিন্তা করার দরকার নেই। সো এটা ক্ষেত্রফল কি হবে? এটা ক্ষেত্রফল লিখবেন হাফ ইন্টু দূরে দূরে মাইনাস কাছে কাছে। এটা আসলে আপনার এক্ষেত্রে ফর্মুলাটা হবে। সো আমরা যদি কাউন্ট করি, এটা বলতে কি বুঝাচ্ছি, দূরে দূরে। সো এখানে আপনার x1 এর সাথে দূরে কে আছে, y2। সো দূরে দূরে গুলো একসাথে লিখবেন। সো লিখবেন হচ্ছে হাফ ইন্টু x1, y2। কাছে কাছে কারা আছে দেখেন, y1 আর x2, এই দুইটা মোটামুটি কাছে আছে। সো পরে মাইনাস দিয়ে x2, y1। এই যে এটা যেটা লিখতেছেন এটাই হচ্ছে আপনাদের মূলত এইটার ফর্মুলা। সো আমাদের একটা বিন্দু 0 0 আর বাকি দুইটা বিন্দু দেওয়া থাকলে আমাদের এই ফর্মুলাটা মনে রাখবো। পরে এখানে জাস্ট আপনি এখানে x1, y1, x2, y2, এখানে এই 1 2 আর 5 10 ভ্যালুগুলো বসায় দেন, বসাই দিলেই ম্যাথটার অ্যান্সারও আপনি আসলে বের করে ফেলতে পারবেন। সো এতটুকু গেল, এই শর্টকাটটা প্রুফ করা আমাদের দরকার ছিল, আমরা দেখে রাখলাম। আমরা তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাই, যেটা আমাদের হচ্ছে কাজে লাগবে। সো এর আগেরটা তো আমরা দেখলাম, আমাদের ফর্মুলা কি ছিল, একটা বিন্দু যদি 0, 0 হয় ওই শর্তানুসারে আমাদের ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ইন্টু x1, y2 মাইনাস x2, y1। এটা আসলে আপনার ক্ষেত্রফলের ফর্মুলা ছিল ত্রিভুজের জন্য। ওই ডেটাটা ইউজ করেই আমরা মূলত ত্রিভুজের ক্ষেত্রফল বের করার চেষ্টা করব। এই যে এইটার কেসে দেখেন বিন্দুগুলা কি, একটা 1 2 2 9 5 10। এখানে কি ভাই আপনার ওই কন্ডিশনটা স্যাটিসফাই করছে বা ওই শর্তটা মিলছে? আপনার যে একটা বিন্দু 0 0 হওয়া লাগতো এর আগের কেসের মতো, এখানে 0 0 ছিল, এখানে কি আপনার কেউ 0 0 আছে? না ভাইয়া, মিলতেছে না। বাট স্টিল আমরা জোর করে ওই শর্তটা আমরা এখানে অ্যাপ্লাই করব। কিভাবে করব দেখেন,
আমার কাছে এই জিনিসটা বেশ সুন্দর লাগে। ধরেন আমরা যদি আপাতত এখানে যে বিন্দুগুলো আছে ওদেরকে আঁকি, ধরেন এরকম র্যান্ডম কোনো একটা মানে ধরেন ত্রিভুজ হবে আর কি। সো ইট উইল লুক সামথিং লাইক দিস। আচ্ছা এটা না, সো এরকম কোনো একটা ধরেন ত্রিভুজ দেখতে হবে। গুড। এখন এই ত্রিভুজের যে ক্ষেত্রফল, আমরা যদি এক কাজ করি, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা তো আসলে বের করা লাগবে, তাই না? ভালো। আমরা যদি এক কাজ করি, এই ত্রিভুজটাকে ধরে কানে ধরে একটু বাম পাশে শিফট করে মূল বিন্দুতে নিয়ে আসি, বা ত্রিভুজের অবস্থানটা যদি চেঞ্জ করে দিই, আপনাদের কি মনে হয় ত্রিভুজের ক্ষেত্রফল কি আসলে আদৌ চেঞ্জ হবে, বা ক্ষেত্রফল কি আদৌ চেঞ্জ হবে? শুরুতে আপনার ত্রিভুজটা ছিল দেখতে অনেকটা এই যে এরকম, শুরুতে আপনার ত্রিভুজটা ছিল দেখতে এরকম, এই যে এখানে ছিল। আমি করেছি কি, এই ত্রিভুজটাকে ধরে আমি হচ্ছে এই জায়গায় বা মধ্যবিন্দুতে বা অরিজিনে আসলে শিফট করলাম। তো আমি ত্রিভুজটাকে ধরে যদি এভাবে শিফট করি, আসলে তার ক্ষেত্রফলের কোনোই পরিবর্তন হয় না। এখানে আমরা মূলত একই কনসেপ্ট ইউজ করব। সো দেখেন আমাদের ঝামেলা লাগতেছে কি, আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করতে যাই, আমাদের প্রবলেম হচ্ছে এখানে এই বিন্দুটা আসলে 0,0 নাই, তাই না? সো এই জন্য এদেরকে আমি জোর করে 0,0 বানাবো। সো আমি 1,2কে জোর করে ধরেন 0,0 লিখলাম। যদি 0,0 লিখতে চাই, এক্স এর ভ্যালু কি করা লাগছে? এক্স এর ভ্যালু 1 থেকে 0 নেওয়া লাগছে, তার মানে -1 করা লাগছে, 1 কমানো লাগছে। ওয়াই এর ভ্যালু কি করা লাগছে? 2 থেকে 0 করা লাগছে, তার মানে -2 করা লাগছে, বা 2 কমানো লাগছে, তাই না? গুড। সো আমি বেসিক্যালি ত্রিভুজটাকে ধরে কানে ধরে এখান থেকে টেনে নিয়ে তার মানে মূল বিন্দুতে বা অরিজিনে আসলে ত্রিভুজটাকে শিফট করাচ্ছে। সো এই 1,2কে ধরে আমি 0,0তে যদি আনি, এক্স এর ভ্যালু কমাইতে হবে 1, ওয়াই এর ভ্যালু কমাইতে হবে 2। সো এখন এইটাকে শুধু কমাইলে তো হবে না, বাকিগুলোকেও কমান। এখান থেকেও আপনি এক্স এর ভ্যালু 1 কমান, ওয়াই এর ভ্যালু আপনি আসলে এখান থেকে 2 কমান। কমাইলে এই বিন্দুটা পাবেন কত? এক্স এর ভ্যালু 1 কমাইলে পাবো 5 - 1, 10 - 2, ক্যালকুলেশন করলে আসবে 4,8। গেল। 2,9 যেটা আছে সেখানেও আসলে একই কাজ করেন। সো এক্স এর ভ্যালু 1 কমাইলাম, ওয়াই এর ভ্যালু 2 কমাইলাম, কমাইলে কত আসে? এটা আসে আপনার মূলত 1,7। গুড। সো আমরা যদি ওভারঅল নোটিস করি, আমাদের শুরুতে ক্ষেত্রফল এ বি সি 3টা পয়েন্ট দিয়ে বের করা যাইতো, বাট একটু ক্যালকুলেশন বড় হইতো। এই জন্য করলাম কি, এই ইনিশিয়াল একটা পয়েন্টকে জোর করে 0,0তে আনলাম। এই জন্য সবার এক্স এর ভ্যালুকে আমার 1 কমানো লাগছে, কমাইলাম। ওয়াই এর ভ্যালুকে 2 কমানো লাগছে, সবার ক্ষেত্রে কমালাম। সো তাহলে দেখেন আমরা নিউ সেট অফ পয়েন্ট কি কি পাচ্ছি। নতুন পয়েন্টের সেটগুলো পাচ্ছি, একটা 0,0, একটা 4,8, একটা পাচ্ছি আমি 1,7, তাই না? ভেরি গুড। সো 0,0তে গেল, এটা তো চিন্তা করার দরকার নেই। বাকি পয়েন্ট দুইটা কত? একটা 4,8, আর একটা হচ্ছে আপনার 1,7, তাই না? এটা হচ্ছে আপনার নতুন পয়েন্টগুলো। এই নতুন পয়েন্টগুলো কোত্থেকে আসে? এই ত্রিভুজটাকে ধরে আমি এই মূল বিন্দুতে কান নিয়ে ধরে একদম হচ্ছে আমি শিফট করে দিছি। সো তাহলে এখন এটার ক্ষেত্রফল কত হবে? এই দুইটা বিন্দু নিয়ে আমাদের এই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমাদের ক্ষেত্রফল পাবো। ক্ষেত্রফল কত? সো ক্ষেত্রফল হচ্ছে আপনার দূরে দূরে কাছে কাছে। দূরে দূরে কত? 4 এর সাথে 7 যাবে, কাছে কাছে কারা আছে? আপনার 8 আর 1 আছে, -8 × 1। ক্যালকুলেশন করলে যা পাবেন সেটাই হবে আমাদের মূলত অ্যান্সার। প্রবাবলি 28 - 8 20, 20/2 মানে 10, সম্ভবত 10 বর্গ একক আসে। সো এটা হচ্ছে বলতে গেলে অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার প্রসিজার। সো স্টেপসগুলো হচ্ছে একটাকে 0,0 বানায় নেবেন, বাকিগুলোকেও একই হারে আসলে কমাবেন। যদি কমান তাহলে এরপর আমরা এই শর্টকাট অ্যাপ্লাই করে ম্যাথ করে দিতে পারি। সো আমরা দেখলাম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় আমরা হচ্ছে গেল। আমরা পরবর্তীতে ত্রিভুজের পর চতুর্ভুজে আমরা মুভ অন করব। চতুর্ভুজের ক্ষেত্রে দেখব। চতুর্ভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার ক্ষেত্রেও হচ্ছে বিষয়টা সিমিলার, বাট চতুর্ভুজের ক্ষেত্রে একটা সতর্কতা হচ্ছে, আমাদেরকে আসলে আগে হচ্ছে এদেরকে প্লট করে দেখতে হবে বা গ্রাফ করে দেখতে হবে। সো 4টা বিন্দু কি কি? একটা হচ্ছে 0,0, এ একটা বিন্দু এ, তারপর 5,1, এখানে একটা বিন্দু বি, 3,6, এখানে একটা বিন্দু সি, তারপর 1,5, এখানে একটা বিন্দু ডি। সো এ বি সি ডি, এটা আসলে আপনার এখানে চতুর্ভুজটা দেখতে এরকম হচ্ছে। ওকে, সুন্দর। এটা হচ্ছে আপনার 0,0,
বি বিন্দুটা হচ্ছে 5,1, দিস ইজ 3,6, দিস ইজ 1,5। চারটা বিন্দু পেলাম। চারটা বিন্দু যদি পেয়ে থাকি এর ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? বেশি ঝামেলার কিছু না, আমরা চতুর্ভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলা জানি। ওই ত্রিভুজের মতোই এরকম লম্বা দুইটা বার দেওয়া লাগে, পরে চারটা বিন্দু আসলে ঘোরা লাগে ঘড়ির কাঁটার বিপরীতে। প্রথমে 0 0, পরে 5 1, পরে তোমার 3 6, পরে তোমার 1 5, পরে তোমার হচ্ছে আবার 0 0টা লাস্টে আরেকবার ব্যাক করা লাগবে। এই যেটা ক্যালকুলেশন করলে যেটা পাবা সেটাই হবে তোমার ক্ষেত্রফল। এটা হচ্ছে তোমার রেগুলার প্রসেস, প্রবলেম নাই, করতে পারবা। করলে তোমার এইখানে একটু ক্যালকুলেশন করতে একটু টাইম লাগবে আর কি, আর কিছু না। সো এটা হচ্ছে রেগুলার প্রসেস, বাট এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করারও একটা সুন্দর একটা প্রসিজার আছে। ওই নতুন একটা শর্টকাট আছে, ওই নতুন শর্টকাটটা আমি তোমাদেরকে একটু ছোট্ট করে একটু দেখায় দিই। এই শর্টকাটটা হচ্ছে কি, চতুর্ভুজের জন্য মনে রাখবা ক্ষেত্রফল এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু প্রথমত কর্ণ এসি, এর জন্য একটা কলাম নিবা, তারপর কর্ণ বিডি, এর জন্য তুমি আরেকটা কলাম নিবা। এখন কর্ণ এসি কারা? এ হচ্ছে 0 0 আর সি হচ্ছে 3,6, তাই না? এখন কর্ণ এসি এর জন্য যে কলামটা নিছো, এখানে তুমি এটা একটা 2/2 আসলে নির্ণায়ক নিলা, যার জন্য এখানে তুমি কর্ণ এসির জন্য এই কলামটা আসলে তুমি চয়েস করছো। এখন এই কলামে বসাবে কি জানো? তুমি বসাবা হচ্ছে প্রথমে কর্ণ এসি এর জন্য x1 মাইনাস x3, y1 মাইনাস y3, মানে এসি এর জন্য হচ্ছে x কোঅর্ডিনেট আর y কোঅর্ডিনেট দুইটার পার্থক্য। পরে বিডি এর জন্য বিডি এর কলামে আসলে একই জিনিস, x2 মাইনাস x4, y2 মাইনাস y4। এই যে দেখতেছো, এটা হচ্ছে তোমার মূলত চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার শর্টকাট। এটা দিয়ে তুমি চাইলে ডিরেক্টলি এটার ক্ষেত্রফল বের করতে পারো। সো অ্যাকচুয়ালি ক্যালকুলেশন যদি করি, ক্যালকুলেশনটা করলে কিরকম হবে? সো হাফ ইন্টু x1 y1 দিয়ে আমি এ বিন্দুর স্থানাঙ্ক বোঝাচ্ছি, সো 0 0, সো 0 0 মাইনাস x3 কত? x3 হচ্ছে সি বিন্দুর x কোঅর্ডিনেট বা 3, y3 হচ্ছে y কোঅর্ডিনেট বা 6। পরে বিডি এর জন্য বি থেকে ডি এর পার্থক্য, বি এক্স এর পার্থক্য হচ্ছে 5 মাইনাস 1, ওয়াই এর পার্থক্য হচ্ছে 1 মাইনাস 5, 1 মাইনাস 5। সো তুমি যদি এভাবে হচ্ছে ক্যালকুলেশন করো, তোমার আসলে ডিরেক্টলি তাড়াতাড়ি আরো ক্যালকুলেশনটা হয়ে যাবে। সো বেসিক্যালি প্রথমে হচ্ছে তোমার প্রথম কলামটা হচ্ছে এসি এর জন্য এক্স আর ওয়াই এর পার্থক্য, সেকেন্ড কলামটা হচ্ছে তোমার মূলত বিডি এর জন্য এক্স এবং ওয়াই এর পার্থক্য। এটা নিয়ে একটা 2/2 ডিটারমিনেন্ট বের করবা, সলভ করবা, তাহলেই তুমি আসলে ভ্যালু পাবা। তোমরা দুইভাবেই হচ্ছে চেক করে দেখো, ক্যালকুলেশন করলে দেখবা সেম অ্যান্সার আসে। সো এভাবে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা তাড়াতাড়ি বের করতে পারি। আমরা তাহলে একটু সামনে আগাই, আমরা মোটামুটি হচ্ছে শেষের দিকেই চলে আসছি। এখন আমরা সরলরেখার সমীকরণ সম্পর্কিত কিছু বিষয়াদি দেখব। কিছু এমসিকিউ দেওয়া আছে, এমসিকিউ গুলো আমরা একটু সলভ করি। চলো, আমরা অনেকগুলো হচ্ছে ফর্মুলা চেক করেছি আজকে। সো এখানে এই রেখার সমান্তরাল এবং 1,2 বিন্দুগামী রেখার সমীকরণ কত সেটা বের করতে বলতেছে। তো চলো আমরা আগে আপাতত ক্যালকুলেশন করি, তারপর পরেরটা পরে দেখা যাবে। এই রেখা সমান্তরাল হলে আমরা কি বলি? সমান্তরাল হলে আমরা বলি 3x প্লাস 2x প্লাস 3y, এক্স আর ওয়াই এর সহগগুলো সেম থাকবে, কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে শুধু কে হয়ে যাবে। সো সমান্তরাল হওয়ার কারণে আমরা ধরে নিলাম সরলরেখাটার সমীকরণ এটা। সো এখানে আসলে কে এর ভ্যালু কত বসবে? কোয়েশ্চেনে বলা যে এটা 1,2 বিন্দু দিয়ে যায়। সো আমি 1,2 আসলে এখানে স্যাটিসফাই করাতে পারি। সো তোমার আসলে কে এর ভ্যালু কত আসবে? কে এর ভ্যালু আসবে এক্স এর ভ্যালু 1 আর ওয়াই এর ভ্যালু 2 বসাইলে পাবা 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 2। সো তোমার শেষমেশ সরলরেখার সমীকরণ হবে 2x প্লাস 3y ইকুয়াল টু 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 2। তার মানে 2x প্লাস 3y ইকুয়াল টু 2 আর 6 হচ্ছে 8। এই যে যেটা দেখতেছো ভাইয়া, সেটাই হচ্ছে তোমার মূলত হচ্ছে এই সরলরেখাটার সমীকরণ। সো এখন দেখো কোয়েশ্চেনে মিলতেছে কোনটা? কোয়েশ্চেনে মিলতেছে বি নাম্বারটা। সো বি নাম্বারটাই হচ্ছে অ্যান্সার। সো কোনো রেখার সমান্তরাল বললে হচ্ছে আমরা কে ধরে নিব, পরে বাকি ডেটা থেকে কে এর ভ্যালু বের করব, সেটা থেকে আমরা অ্যান্সার করব। ওকে, দ্যাটস ইট। সো এখন এটার আসলে তুমি সিকিউতে করলে এটার আরো শর্টকাট আছে, শর্টকাটটা দেখো। বেসিক্যালি সরলরেখার সমান্তরাল যখন বলছি, এইটা আসলে এক্স আর ওয়াই এর টার্মগুলো আসলে সেম থাকছে। ডান পাশে বসছে কে ভাইয়া? শুধুমাত্র তোমার এখানে দেখো এক্স এর ভ্যালু তুমি যদি 1 বসাইতা তাহলে এখানে বসছে, ওয়াই এর ভ্যালু তুমি 2 বসাইতা
ওই রাশিটা এখানে বসে গেছে। সো এক্স এর ভ্যালু 1 আর ওয়াই এর ভ্যালু 2 বসানোর পর রাশিটা এখানে বসে গেছে। সো ইন জেনারেল আমরা একে লিখি যে তোমার শর্টকাটটা খেয়াল রাখতে পারো যে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 রেখার সমান্তরালকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, প্যারালাল চিহ্ন, এবং x1, y1 বিন্দুগামী সরলরেখার যদি তোমার সমীকরণ বের করতে দেয় তুমি আসলে এটাকে ডিরেক্টলি লিখতে পারবা। এক্স আর ওয়াই এর টার্মগুলো সেম রাখো, এ এক্স প্লাস বিওয়াই, ডান পাশে x1 y1 বসায় দাও, এ x1 প্লাস by1। এই ফর্মুলাটা তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে তুমি আসলে ডিরেক্টলি তোমার অ্যান্সারটা বের করে ফেলতে পারতা। সো তোমার অ্যান্সারটা কত আসতেছে? অ্যান্সার আসতেছে বি। সো আমরা এটা সলভ করলাম, আমরা একটু সামনে আগাই। এখানেও তোমার হচ্ছে এই টাইপের আরেকটা কোয়েশ্চেন দিচ্ছে যে এই সরলরেখার উপর লম্ব এবং এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করো। এটার ক্ষেত্রেও মোটামুটি একই রকম। লম্ব হলে কি করা লাগে? লম্ব হওয়ার ফর্মুলাটা আমি তোমাদেরকে লিখে দিই, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এত রেখার উপর লম্ব এবং x1, y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। হ্যাঁ, এটা ধরো আমি যদি তোমাদেরকে বলি এটার ফর্মুলাটা কি হবে, দেখো লম্ব হওয়ার জন্য করবা কি, তোমার এখানে এক্স আর ওয়াই সহগ দুইটা আছে না, তাদেরকে চেঞ্জ করে দিবা, এ বি আছে না তাই লিখবা বি এ। সো বি এক্স আর এ ওয়াই, এটা হচ্ছে প্রথম কাজ। সেকেন্ডলি লম্ব হওয়ার জন্য মাঝখানে প্লাস আছে না, প্লাসটা বাদ দিয়ে মাঝখানে মাইনাস দিয়ে দিবা। সো এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। আর ডান পাশে কি করব, যেহেতু বলা x1 y1 বিন্দু দিয়ে যায়, এক্স আর ওয়াই এর জায়গায় ভ্যালু বসাই দিব, bx1 মাইনাস a y1। এটাই হচ্ছে তোমাদের মূলত সমীকরণ। সো আমরা যদি বলি এটার উপর লম্বরেখার সমীকরণ কি বলবো, 3x মাইনাস 2y, অবস্থান চেঞ্জ করে দিছি, প্লাসের জায়গায় মাইনাস দিছি, বলা 1, 2 বিন্দুগামী। সো এক্স আর ওয়াই এর ভ্যালু 1, 2 বসাই দিবা, 3 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 2। ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে যেটা পাবা সেটাই হবে তোমাদের আসলে অ্যান্সার। সো কত আসবে? প্রবাবলি তোমার 2 নাম্বারটা আসবে। সো এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। সো এই শর্টকাটগুলো হচ্ছে গেল। আমাদের লাস্টে হচ্ছে আরও কিছু জিনিসপত্র আমরা দেখে রাখতে হবে। সো এগুলো হচ্ছে আমরা ডেটা হিসেবে আমরা একটু মনে রাখার ট্রাই করব। সো ধরো তোমাদের সরলরেখার সাধারণ সমীকরণ দেওয়া, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, তার ক্ষেত্রে ঢালের ভ্যালু হচ্ছে মাইনাস এ বাই বি। কীভাবে? চলো আমরা ছোট্ট করে প্রুফটা করে ফেলি। প্রুফটা করা একেবারেই সহজ। প্রুফস, আমাদের সরলরেখার সমীকরণটা হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এখান থেকে লেখা যায় কত, by ইকুয়াল টু মাইনাস এ এক্স মাইনাস সি, তার মানে y ইকুয়াল টু মাইনাস এ বাই বি ইন্টু এক্স মাইনাস সি বাই বি। সো আমরা যদি হচ্ছে একে ওয়াইকে এক পাশে রেখে বাকিগুলোকে ডান পাশে পাঠাই, এই সমীকরণটাকে দেখতে আসলে এরকম হয়। সো তাহলে দেখো এটা আসলে কোন ফরম্যাটে মিলছে, এটা মূলত বলতে গেলে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই ফরম্যাটের সাথে মিলে গেছে। এখানে এম এর জায়গায় কে বসছে, এম এর জায়গায় আসলে মাইনাস এ বাই বি বসছে। সো এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু আসলে তোমার মাইনাস এ বাই বি, বা ঢাল আসলে তোমার মাইনাস এ বাই বি, যেটাই আসলে তোমাকে দিয়ে দিছে। তো এটা মনে রাখবা বা খেয়াল রাখবা, বেসিক্যালি এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। সো একে এভাবে বলা যায় মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। এই কনসেপ্টটা যদি মাথায় রাখো তাহলে তুমি ঢালটা সহজে বের করতে পারো। আর সেকেন্ডলি এখান থেকে এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্টও বের করা যায়। ওই ফর্মুলা দুইটার প্রুফও তোমাদেরকে ছোট্ট করে দেখাই দিই, একটু মনে রাখবা। সমীকরণটা থেকে এভাবে লেখা যায় এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু মাইনাস সি, তাহলে বলা যায় এ এক্স বাই মাইনাস সি প্লাস বিওয়াই বাই মাইনাস সি ইকুয়াল টু 1। তাহলে আসলে লেখা যায় এক্স বাই মাইনাস সি বাই এ প্লাস ওয়াই বাই মাইনাস সি বাই বি ইকুয়াল টু 1। সো আমি যদি চাই এই সমীকরণটাকে আমি চাইলে এভাবে নতুনভাবে লিখতে পারি। দেখো তাহলে আমরা এই সমীকরণ দেখে আমরা বুঝতে পারতেছি তোমার এক্স অক্ষের ছেদাংশ কত। এখানে এই ফর্মেটে এক্স এর নিচে যা আছে সেটাই এক্স অক্ষের ছেদাংশ, এই যে দেখো মাইনাস সি বাই এ। ওয়াই অক্ষের ছেদাংশ কত, ওয়াই এর নিচে যা আছে সেটাই মূলত ওয়াই অক্ষের ছেদাংশ, এই যে দেখো মাইনাস সি বাই বি। সো এইগুলো ছিল মূলত আমাদের সরলরেখার সাধারণ সমীকরণের ক্ষেত্রে কিছু ডেটা, যেগুলো আমরা মনে রাখবো, এগুলো আমাদের কাজে লাগবে।
সো আমরা চলো দেখি আমরা এগুলো দিয়ে অ্যাপ্লাই করে কিছু ম্যাথে আমরা যাই। আমরা একটু দেখি। কোয়েশ্চেনে বলতেছে 2x + 3y + 10 রেখার দ্বারা অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত সেটা বের করে দেখাইতে বলতেছে। সো চলো আমরা দেখি কোয়েশ্চেনটা মানে কি। সো তোমার এটা এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ। তুমি যদি গ্রাফটা আঁকো বা ছবিটা আঁকো, তোমার সরলরেখা সমীকরণটা দেখতে ধরো লেটস সে কিরকম হওয়া উচিত, এরকম কিছু একটা ধরো সমীকরণ আসবে তুমি যদি হচ্ছে গ্রাফ আঁকো। সো এটা ধরো তোমার সরলরেখা 2x + 3y + 10 = 0। এখন এই সরলরেখাটা তুমি দেখো, এই স্ট্রেট লাইন এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এরা মিলে কি মাঝখানে একটা ত্রিভুজ বানাইছে না? ইয়েস। এই ত্রিভুজের আসলে ক্ষেত্রফলটা বের করে দিতে বলতেছে। কিভাবে করে দিবা চলো আমরা দেখি। এখন আমরা কি জানি, আমরা এই সরলরেখাটা সমীকরণ যেহেতু জানি, সো এখান থেকে এক্স অক্ষের ছেদাংশ বা এই দৈর্ঘ্যটুকুর ভ্যালু কত জানি, এক্স ইন্টারসেপ্ট বা এক্স অক্ষের ছেদাংশের ভ্যালু আমরা বের করতে পারবো। কত ফর্মুলা পড়েছি একটু আগের স্লাইডেই লেখা ছিল, -c/a। সো সি এর ভ্যালু 10, এ এর ভ্যালু হচ্ছে তোমার 2। সো তোমার হচ্ছে এক্স ইন্টারসেপ্টের ভ্যালু হচ্ছে -5। সো দেখো তোমার এক্স অক্ষকে সে -5 অংশ ছেদ করে নেয়। একইভাবে আমরা যদি তাহলে বলি ওয়াই ইন্টারসেপ্টের ভ্যালু কত, ওয়াই ইন্টারসেপ্টের ভ্যালু তুমি ডিরেক্টলি লিখতে পারবা -c/b। -c এর ভ্যালু হচ্ছে 10 এবং তোমার বি এর ভ্যালু হচ্ছে 3। সো ওয়াই ইন্টারসেপ্টের ভ্যালু হচ্ছে তোমার -10/3। সো তোমার এই দৈর্ঘ্যটার ভ্যালু হচ্ছে তোমার -10/3। এই তো। সো এই ফর্মুলা দুইটা জানার কারণে দেখো আমরা তাড়াতাড়ি হচ্ছে এই এক্স অক্ষের ছেদাংশ আর ওয়াই অক্ষের ছেদাংশ এই দৈর্ঘ্য দুইটা বের করে নিতে পারলাম। তাহলে এখন আমরা এই দৈর্ঘ্য দুইটা জানি, আমাদের এই ক্ষেত্রফল কত হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে। দেখো এই মাঝখানের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। সো এটা হচ্ছে ভূমি, এটা লম্ব চিন্তা করতে পারি। সো আমাদের এরিয়া কি দিব, এরিয়া হবে তোমার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন ভূমির জায়গায় কত বসাবো, দেখো মানে এই জিনিসটা হচ্ছে তোমার -5। এখন ভূমির জায়গায় কি মাইনাস নেওয়ার দরকার আছে না, দৈর্ঘ্য পজিটিভ নেই। সো ভূমির জায়গায় আমরা 5 বসাই। হাইটের ভ্যালু কত, আমরা যদি শুধু মান নিয়ে চিন্তা করি, শুধু হাইটের ভ্যালু হচ্ছে তোমার আসলে 10/3। ভ্যালু বসাও 10/3। সো ক্যালকুলেশন করলে পাবা 25/3 ইউনিট স্কোয়ার অথবা 25/3 বর্গ একক। এটা যেটা পাবা সেটাই হচ্ছে তোমাদের মূলত অ্যান্সার। সো এগুলোই ছিল বেসিক্যালি শর্টকাটসগুলো। তোমাদের হচ্ছে ওভারঅল বলতে গেলে যেই শর্টকাটসগুলো ছিল সেগুলো তোমাদের পিডিএফটা দিয়ে দেওয়া হবে। সো আমি সাজেস্ট করবো এগুলো একটা নোট করে ফেলতে, কিংবা এই বিষয়গুলো হচ্ছে একটু খেয়াল রাখতে। তোমাদের এগুলো এমসিকিউতে হচ্ছে কাজে লাগবে, সিকিউতে হেল্প করবে। আজকে মোটামুটি এখানেই, আশা করি নেক্সট ক্লাসে দেখা হবে। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।